ওকে, আমরা তাহলে শুরু করছি লাস্ট ক্লাস যেখান থেকে আমরা শেষ করেছিলাম সেইখান থেকে। তো লাস্ট ক্লাসে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছি। তো তার মধ্যে ছিল যে কিভাবে প্রতি বছর এই প্রসেসরের বিবর্তনটা ঘটে। তো সেই বিবর্তনের ক্ষেত্রে দেখলাম যে এভরি 18 মান্থস ৭০ সালের পর থেকে ডাবল করে হয়। এরপরে কিছু ফিচার্স আমরা দেখেছিলাম যেগুলি আমরা পড়ে নিতে বলেছিলাম ৯০ দশকে, ৮০ দশকে, ৭০ দশকে এগুলিতে কি, কি প্রসেসর এসছে, রিলিজ হয়েছে এবং তার প্রপার্টিজ গুলি। তো এখন তোমাদের কাছে একটা জিজ্ঞাসা, তোমাদেরকে যে লাস্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল সেটা কমপ্লিট করেছো? যদি ইয়েস হয় তাহলে আমি কাউকে একজনকে জিজ্ঞেস করব যে তুমি একজন একটু বলো যে ধারাবাহিকভাবে আ কি ঘটনা ঘটছে? জাস্ট আমাদের কেউ বলতে পারো? পড়েছো? কমপ্লিট করেছো? না স্যার করা না হয়নি। স্যার করা হয়নি। তাহলে তো না হলে তো একটু ঝামেলা না? আমি বললাম আ তোমাদেরকে এটা একটু র‍্যাপিডলি করে নিতে হবে। এটা তাহলে আমরা কবে এটা নিয়ে আলোচনা করব? কালকের ক্লাসে? এটা তোমাদের জানতে হবে। পরীক্ষা আসুক বা না আসুক, এটা তোমাদেরকে পড়তে হবে। এবং এটার জন্য অ্যাসাইনমেন্টের 5 মার্কস থাকবে। আমি যেকোনো দিন যে কাউকে ধরবো সেটা না বলে আমরা একটা দিন সেশন শুধু রাখি। র‍্যান্ডমলি কাউকে না কাউকে বলব। এবং লিখে জমা তো দিবাই। যাদের পারফরম্যান্স ভালো থাকবে তাদের ইভ্যালুয়েশনটা একটু ডিফারেন্ট হবে। প্রিপারেশনটা নিয়ে নিও। আমি খাতায় লিখে নাকি টাইপ করে? না টাইপ করলে তো কপি পেস্ট করবা। বা সেক্ষেত্রে আমার যেটা পরামর্শ তোমরা সবাই মানে খাতায় লিখে এটা মানে ছবি তুলে আমাকে পাঠাবা। আমি তোমাদের নামে আ মানে ইমেইল থেকে রিসিভ করে এটা আমি করে নেব। অথবা তোমরা আমি একটা ফোল্ডার করে সেই Google Drive এ ফোল্ডার করে শেয়ার করে দিব। সেই ফোল্ডারের মধ্যে তোমরা মানে জমা করবা। এটাও বেটার ইমেইল করার থেকে। স্যার আর একটা ক্লাস সময় দিলে মনে হয় ভালো হতো। ঠিক আছে, তোমরা প্রিপারেশন নাও। আমরা শুরু করছি। এখন কিভাবে একটা কম্পিউটারের গতিকে বাড়ানোর প্রচেষ্টা শুরু থেকে চলছিল, তার কিছু প্রযুক্তি এখানে রয়েছে। এটা জাস্ট ওভারঅল এর ভিতরের মেকানিজম কি রয়েছে এটা যারা ডিজাইন করে তারাই জানেন। আমাদের কাছে শুধুমাত্র তাদের থিওরিটিক্যাল কনসেপ্ট গুলি দেয়, আমরা সেইটা আত্মস্থ করার চেষ্টা করি, সেটা বোঝার চেষ্টা করি। কিন্তু ভিতরে আ হার্ডওয়্যার লেভেলের ওয়্যারিংটা কিভাবে হয় এটা কিন্তু কেউ তোমাকে বলতে পারবে না। যারা শুধুমাত্র আ এই কাজগুলির ক্ষেত্রে এনগেজ থাকে তাদের পক্ষেই ডিজাইন করার ক্ষেত্রে এনগেজ থাকে তাদের পক্ষেই বলা সম্ভব। তুমি আমাকে কোয়েশ্চেন করলে বলতে পারবো না যে একটা প্রসেসরের ভিতরে অ্যারিথমেটিক লজিক ইউনিটের জন্য যে গেট গুলি রয়েছে তার অ্যারেঞ্জমেন্ট কিভাবে ওয়্যারিং করা আছে। হ্যাঁ, এই গেটের মাধ্যমে এই যোগটা হয়। এই গেটের মাধ্যমে সাবট্রাকশনটা হয়। আমরা দেখব এই বইয়ের মধ্যে শেষে কিছু অ্যালগরিদম কিভাবে বিট ওয়াইজ বিট লেভেলের অপারেশনটা আমরা দেখব। কিন্তু সেই অপারেশনটা কিভাবে ঘটে সেইটা আমরা আ ওরকম ভাবে বোঝার চেষ্টা করতে আ পারব না আরকি, সত্যি কথা বলতে যেটা। তো এখন যেটা হলো কি, কি কনসেপ্ট রয়েছে? পাইপলাইনিং। পাইপলাইনিং কি জিনিস? যে একটা কাজকে যদি মাল্টিপল স্টেপে ভাগ করা হয় এবং প্রত্যেকটা ভাগের জন্যই যদি একটা নির্দিষ্ট আ পোরশন এনগেজ থাকে তাহলে এখানে স্পিড আপটা হয়। এখানে আমি একটা এক্সাম্পল বলবো। আমরা যদি একটা গার্মেন্টস ফ্যাক্টরির কথা চিন্তা করি, সেখানে পাইপলাইনিং এর কাজটা হয়। একটা গার্মেন্টস ফ্যাক্টরির র ম্যাটেরিয়ালস থেকে ফিনিশড গুড পর্যন্ত কি, কি পর্যায়ে বা কি, কি স্তরে অপারেশন হতে পারে? কি, কি স্তরে হতে পারে? ১ম এ হচ্ছে কেউ একজন কাপড় কিনবে। সেই কাপড়টা একজন কাটবে। আরেকজন সেলাই করবে। একজন না বলে একটা গ্রুপ অফ পারসন বা একটা গ্রুপ। একটা গ্রুপ সেলাই করবে। একটা গ্রুপ ইস্ত্রি করবে। আরেকটা গ্রুপ প্যাকেজিং করবে। আরেকটা গ্রুপ সেটাকে মার্কেটিং করবে। এই যে প্রক্রিয়াটা বললাম, এই একটা সাইকেল। আবার সেই মার্কেটিং করার পর টাকাটা যারা পারচেজিং কমিটি বা ফাইনান্স কমিটিকে দেবে। ফাইনান্স কমিটি ডিস্ট্রিবিউট করে অপারেশন এবং আবার নতুন করে মার্কেটিং করার জন্য কাপড় কেনার জন্য
পার্চেজিং কমিটিকে দিবে বা গ্রুপকে দিবে। এই প্রক্রিয়া রিপিটেড চলবে। যদি এরকম হয় যে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যত লোক আছে সবাই মিলে গেল কাপড় কিনতে, সবাই মিলে গেল সেলাই করতে, সবাই মিলে গেল কাটতে, সবাই মিলে আবার বিক্রি করতে গেল। এখন এটা যদি হয় তাহলে যে বিষয়টা হবে যে স্যার এটা করলে কি দুইটার ক্ষেত্রে কি আমার আহ, মানে টাইম কম বা বেশি লাগবে, সেই টাইম কম বা বেশি এই হিসেবে যাওয়ার আগে যদি আমাদের ধারণাটা এরকম হয় সব এমপ্লয়ি মিলেই একটা নির্দিষ্ট কাজ করবে, তাহলে বিষয়টা দাঁড়াবে আমার ওই গার্মেন্টস ফ্যাক্টরির রিসোর্সের পরিমাণ অনেক বেশি লাগবে। স্বাভাবিকভাবে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি 10 জন লোক সবাই মিলে কিনতে যায় তাহলে তার কাপড় কেনার জন্য টাকা বেশি লাগবে, সেইগুলি আনার জন্য ভেহিকল বেশি লাগবে, আবার সেই 10 জনের সবাই যদি একত্রে কাটে তাহলে তার জন্য সিজার টেবিল বেশি লাগবে, সেই 10 জনের সবাই যদি সেলাই করে তাহলে সুইং মেশিন বেশি লাগবে, আবার যে মুহূর্তে সুইং করলো সেই মুহূর্তে সিজার্স, কাপড় আনার ভেহিকল, এগুলি সব কিন্তু অলস অবস্থায় বসে থাকলো, যার মানে ওটা কিন্তু ইউজ হলো না। এই জন্য 10 জন থেকে যদি আমরা 2 জন করে গ্রুপ করে দেই যে 2 জন যাবে পার্সেস করতে, তারা কন্টিনিউয়াস পার্সেসই করবে, 2 জন শুধু কাটবে, তারা কন্টিনিউয়াস মানে যতক্ষণ তাদের ওয়ার্কিং আওয়ার রয়েছে সবসময় কাটবে, আবার 2 জন সেলাই করবে, তাদের সবসময় সেলাই করবে। এখানে হেরফের হতে পারে, রিসোর্স ইউটিলাইজেশন ম্যাক্সিমাইজ করার জন্য হেরফের হতে পারে, যে 2 জন পার্সেস না করতে গেলে একজন পার্সেস করে যা নিয়ে আসবে তাই 2 জনে কেটে সাবার করতে পারবে না, আবার 2 জনে যা কাটবে তা সেলাই করতে 10 জন লাগবে। এরকম এটা অ্যারেঞ্জমেন্ট কর্তৃপক্ষ যেমনটা মনে করবে সেরকম করবে। তাহলে আমরা কি পাইপলাইনিং এর কনসেপ্টটা কিছুটা হলেও রিয়েলিস্টিক বুঝতে পেরেছি? হ্যালো, জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। বেসিক্যালি তোমরা কতজন উপস্থিত হয়েছে? 25। গুড। তো এখন এই পাইপলাইনিং এর কনসেপ্টটাও ঠিক একইভাবে আমাদের প্রসেসরের মধ্যে আছে, সেটা আমরা একটু পরে ব্যাখ্যা দেব। আপাতত আমরা এখান থেকে দ্রুত স্কিপ করি। এরপরে প্রসেসরের ভিতরে অনবোর্ড ক্যাশ থাকে। ক্যাশ কি জিনিস সেটা আমরা স্বাভাবিকভাবে একটু এইটুকু বুঝি যে খুব দ্রুত গতিসম্পন্ন একটা মেমোরি যা প্রসেসরকে সাপোর্ট করার জন্য র‍্যাম এবং প্রসেসরের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। ঠিক আছে? সাধারণত এই ক্যাশ মেমোরিটা প্রসেসরের ভিতরে কোনো একটা জায়গায় তাদের অবস্থানটা নেয়া থাকে। ঠিক আছে? অনবোর্ড L1 L2 ক্যাশ আমরা বাড়াতে কমাতে পারি, যার উপর ভিত্তি করে স্পিডটা বেড়ে যায়। ব্রাঞ্চ প্রেডিকশন এইটা একটা তোমাদেরকে আরেকটা গল্পের কথা বলি। আমরা নরমালি একটা প্রোগ্রাম এক্সিকিউশন করার জন্য একটা সিকোয়েন্স মেইনটেইন করতে হয়, সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন। এখন সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন করার মধ্যে কোনো একটা ইনস্ট্রাকশন যদি ব্রাঞ্চিং হয়ে থাকে, ব্রাঞ্চিং হয়ে থাকলে ধরে নাও আমি সি প্রোগ্রাম লিখলাম, কোনো একটা জায়গায় গো টু স্টেটমেন্ট আছে, যখন কম্পাইল করলো তখন র‍্যাম এর মধ্যে এবং ওই পাইপলাইন যেটা আমরা চিন্তা করলাম যে বিভিন্ন পোরশন সব জায়গায় তো ওইরকম ধারাবাহিকভাবে সেই ইনস্ট্রাকশনের ডকুমেন্ট গুলি জমা আছে, যাতে করে খুব দ্রুত ফায়ার করতে পারে। একটু পরে আমরা এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবো ব্রাঞ্চ প্রেডিকশনের সুবিধাটা কি। যদি আমরা আগে থাকতে প্রেডিক্ট করতে পারি যে না এরপরে আমাদের একটা ব্রাঞ্চিং আছে, গো টু স্টেটমেন্ট আছে, এইভাবে যদি আমরা প্রেডিক্ট করতে পারি তাহলে আমাদের পক্ষে সুবিধা হয় যে ব্রাঞ্চ প্রেডিক্ট করতে পারলে সহজেই সেই ধরনের অপারেশন আমরা করতে পারবো, যাতে করে ফুল পাইপলাইনটা আমাদের লস না হয়। ডাটা ফ্লো অ্যানালাইসিস আর একটা প্রযুক্তি মানে টেকনিক যেটার মাধ্যমে প্রসেসরকে স্পিড করা যায়। এরপরে স্পেকুলেটিভ এক্সিকিউশন, এটা একটা আলাদা টেকনিক যেটার মাধ্যমে স্পিড আপ করা যায়, আমরা প্রত্যেকটা সম্পর্কে দেখবো। এরপরে পারফরম্যান্স মিসম্যাচ, কেন প্রসেসর এই একটা নৌকার এক্সাম্পল বলছিলাম না যে একজনে গেলে 2 ঘন্টা 6 ঘন্টায় যায়, 2 জনে 3 ঘন্টায়, 4 জনে 1.5 ঘন্টায়, 8 জনে জাস্ট 45 মিনিটে, এই হিসেবটা কেন
অ্যাপ্রোপ্রিয়েট না, সেই ব্যাখ্যাটা এখানে আসলে বোঝানো হবে। কেন প্রসেসরকে তার মতো তার যে স্পিডটা আছে, আমরা যে প্রসেসরের গিগাহার্টজ লেভেলের স্পিডটা দেখি, আপাত দৃষ্টিতে মনে হওয়া উচিত যে এত দ্রুত প্রসেসর কাজ আ করলে তাদের তো আরো ফাস্ট কাজ করার কথা। মানে তার স্পিড যদি এত ক্লক স্পিড যদি এত হয় তাহলে এত স্লো কাজ করে কেন? মাঝে মধ্যে তো আমরা দেখি যে আমাদের ডিজায়ার পূরণ করতে পারছে না। কেন? এখানে কারণ হচ্ছে অন্যতম প্রধান কারণ হচ্ছে এর সাপোর্টিং যে এলিমেন্ট রয়েছে মেমোরি, সে প্রসেসরকে সাপোর্ট দিতে পারে না। ঠিক আছে? আর মেমোরির স্পিডটা স্বাভাবিকভাবেই প্রসেসরের থেকে স্লো থাকে। আরেকটা কারণ হচ্ছে আ আমাদের আ যত বেশি মেমোরি হবে তার অ্যাড্রেসিং করার জন্য ক্যালকুলেশন বলো, তার লোকেশন বলো, সবকিছুই একটু কমপ্লেক্স হবে। যে পরিবারে সন্তান সংখ্যা ধরে নাও কোন একটা জায়গা আছে না, চায়না না কোন জায়গায় ১০০ কতজন যেন এক বাবার মানে একটা পরিবারের মানে সন্তান রয়েছে। আ আ জাস্ট আমি সোশ্যাল মিডিয়া থেকে দেখেছি। তো এখন এখানে যদি কোন পরিবারে একজন সন্তান থাকে, তাহলে সেই সন্তানকে সেই পরিবারের কর্তা ব্যক্তি বা গার্ডিয়ান বা বাবা-মা যাই বলো না কেন, তাদের যে অ্যাফেকশন বা তার প্রতি যে কেয়ারিং থাকবে, ১৪৫ জন সন্তান হলে কি সবার প্রতি সেই সেইম কেয়ারিং থাকবে? অ্যাক্সেস করার ক্যাপাবিলিটি হ্যাঁ সেরকম স্যার। থাকবে? ডেফিনিটলি নো। যত বেশি প্রসেসরের সাথে অ্যাটাচড মেমোরি ইনপুট আউটপুট ডিভাইসের পরিমাণ আমরা বাড়াবো, তত বেশি প্রসেসরের ঝামেলাটা বাড়বে। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যত বেশি আ আমাদের এই রিসার্চ প্রোডাক্ট গুলি বাড়ছে এবং আমরা যত আপডেট হচ্ছি প্রসেসর ডিজাইনের ক্ষেত্রে, তত চেষ্টা করা হচ্ছে প্রসেসরের গতি বাড়ানো। প্রসেসরের গতি বাড়ানোর জন্য হ্যাঁ, RAM এর গতিও বাড়ানোর চেষ্টা চলছে। কিন্তু যে হারে প্রসেসরের গতি বাড়ছে, RAM এর গতি সে হারে বাড়ছে না। অন্যদিকে RAM এর সাইজ যদি বেড়ে যায়, তাহলে সেই গতি উম না বাড়িয়ে যদি ক্যাপাসিটি বাড়িয়ে দেই, তাহলে সেখান থেকে তো আমার বেশি সংখ্যক সেল থেকে ডাটা হিসেব করে বের করে দিতে আমার টাইম একটু বেশি লাগে। এই সমস্ত বিষয় রয়েছে। আচ্ছা, আমরা আ RAM এবং ক্যাশ এই ২ টা টার্ম একটু আগে উল্লেখ করেছিলাম। ক্যাশ মেমোরি বলতে কি মেমোরি বোঝা যায় তোমরা বুঝতে পারো? জানো সেটা সম্পর্কে কিছু? রেজিস্টার ও RAM এর মধ্যবর্তী হ্যাঁ? প্রসেসর আর RAM এর মধ্যবর্তী একটা হ্যাঁ, প্রসেসর এবং স্যার RAM যে এর মধ্যে কাজগুলি নিয়মিত হয় সেগুলি ক্যাশ হ্যান্ডেল করে। যে কাজগুলি নিয়মিত হয় সেগুলি ক্যাশ হ্যান্ডেল করে। RAM এবং প্রসেসরের মধ্যবর্তী একটা মেমোরি। আর কারো কোনো ধারণা রয়েছে কি? আমরা শোনো, এখানে তোমাদেরকে আমি কোয়েশ্চেন করছি না। জাস্ট আমরা পার্টিসিপেট করে ক্লাসটাকে এনজয় করার চেষ্টা করছি। যে স্যার আমাকে একটা কোয়েশ্চেন করছেন আমি পারি না। না পারলে আমার একটু খারাপ লাগছে। এরকমটা না। সবাই আমরা মানে যেহেতু ভার্চুয়ালি জয়েন করছি একটু কথাবার্তা বলি। তোমাদের কণ্ঠ শুনলে ভালো লাগবে। যাক আমি বলছিলাম RAM যেটা আর ক্যাশ যেটা ২ টাই বেসিক্যালি RAM। ২ টাই বেসিক্যালি RAM। একটাকে বলা হয় স্ট্যাটিক RAM আর একটাকে বলা হয় ডাইনামিক RAM। আমরা যে র‍্যামটার কথা সচরাচর জেনে থাকি সেটা হচ্ছে ডাইনামিক র‍্যাম। যে র‍্যামটা নরমালি আমরা খুলি, বাড়াই ওই যে 8 জিবি, তারপরে 16 জিবি, 32 জিবি আরো অনেক বড়, বড় জিবি বিশিষ্ট র‍্যাম আমরা কম্পিউটারের হাই পারফরম্যান্স কম্পিউটারের ক্ষেত্রে অ্যাটাচ করে থাকি। এটাকে বলা হয় ডাইনামিক র‍্যাম। যে র‍্যামটা প্রসেসরের তুলনায় অনেক স্লো। আর এই র‍্যামের স্ট্রাকচারে নরমালি ক্যাপাসিটর ব্যবহার করা হয়। আর যে র‍্যামটার কথা আমরা আলোচনা করছি আ সেখানে আ স্ট্যাটিক RAM এর অবস্থান থাকে প্রসেসরের মধ্যে যেটাকে আমরা ক্যাশ হিসেবে বলছি। এটা অনেক ফাস্টার। এখানে ক্যাপাসিটর থাকে না। ট্রানজিস্টর দিয়ে আসলে এই RAM টা তৈরি করা হয়। তাহলে RAM ২ প্রকার স্ট্যাটিক এবং ডাইনামিক। স্ট্যাটিক এর অপর নাম হচ্ছে ক্যাশ। মনে থাকবে যার অবস্থান নরমালি প্রসেসরের মধ্যে থাকে। এখন এখানে একটা গ্রাফ দেওয়া হয়েছে। সেই গ্রাফটা 1980 থেকে 1995 পর্যন্ত গ্রাফটা আসলে আ একটা বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে RAM এর ডেনসিটি বাড়ছে। RAM আগে যে স্টাইলে ছিল মানে ২৫৬ জিবি, ২৫৬ মেগাবাইট RAM এর যে সাইজ ছিল ঠিক ওই ওই সাইজের ওই ভলিউমের মানে আয়তন অতটুকু জায়গায় আছে বা তার থেকে এখন কমে গেছে। কিন্তু তার সাইজ বেড়ে গেছে এখন ২৫৬ মেগাবাইট থেকে শুরু বেড়ে সেটা এখন হয়ে গেছে 32 জিবি বা আরো বেশি জিবি বিশিষ্ট। যার মানে বিষয়টা দাঁড়াচ্ছে কি? RAM এর ভিতরে যে ইউনিট সেল বাইট লেভেলের ডাটা জমা রাখার যে জায়গাটা থাকে, সেই জায়গাটা
এখন আরো অনেক ছোট হয়ে গেছে। দ্যাট মিনস আগে যে জায়গায় 256টা বাইট থাকতে পারতো, এখন সেই সমপরিমাণ জায়গায় যদি 32 গিগাবাইট লেভেলের বাইট থাকতে পারে, তাহলে বুঝতে হবে যে র্যামের ভিতরগত ডেনসিটিটা অনেক বেশি বেড়ে গেছে। প্রসেসর র্যামের ডেনসিটি যে বাড়ছে, এই তার কার্ভটা দেখো। প্রসেসরের স্পিডটাও এই সাল এবং ফ্যাক্টর দুইটা ভার্সেস কার্ভ দেখানো হয়েছে, যেখানে প্রসেসরের স্পিডও বাড়ছে, তবে তার থেকে র্যামের স্পিডটা বেশি বেড়ে গেছে, মানে ডেনসিটিটা বেশি বেড়ে গেছে। আর র্যামের যে স্পিডের কথা বলছি, সেই স্পিডটা আসলে শুরুতে যেরকম ছিল ওর থেকে খুব বেশি বাড়ানো সম্ভব হয়নি। যদি স্পিড বাড়াতে না পারি, তাহলে প্রসেসরের সাথে তাল মেলানো সম্ভব হবে না। কার্ভটা আসলে আমরা বুঝতে চেষ্টা করছি যে ডেনসিটি বাড়ছে, বাড়ুক, কিন্তু র্যামের স্পিড কিন্তু ওই হারে বাড়েনি। প্রসেসরের স্পিড আগের থেকে বহুগুণ বেড়ে গেছে। এটাই এই কার্ভের বিজ্ঞান। এখন এই যে স্যার র্যামের mismatch, ডেনসিটি বলতে কি বুঝি? র্যামের ডেনসিটি বলতে আমরা বোঝার জন্য এটাই তো বললাম যে আগে আমি স্টুডেন্ট অবস্থায় যে সাইজের র্যামটা খুলে হাতে নেওয়ার পর যতটুকু তার আয়তন ছিল, ঠিক ওই আয়তনের বর্তমানের একটা র্যামে 32 জিবি পরিমাণ ডাটা জমা রাখা যায়। এখন 32 জিবি পরিমাণ ডাটা জমা রাখার মানে হচ্ছে তার মধ্যে ওই ধরনের ম্যাটেরিয়ালস সেট করতে হয়েছে, গেটগুলি সেট করতে হয়েছে। তুমি আরেকটা জিনিস বুঝো যে তোমার হাতে এখন যে পেন ড্রাইভটা আছে সেটা 64 জিবি। সেই পেন ড্রাইভের ভিতরে যে অংশটুকু তোমার এই ডাটা জমার জন্য ব্যবহৃত হয়, আগে আমাদের স্টুডেন্ট অবস্থায় ওর থেকে বড় সাইজের একটা পেন ড্রাইভে জমা রাখতে পারতো 512 মেগাবাইট। এখন আমি তোমাকে যেটা বোঝানোর, এই ডেনসিটি থেকে বোঝানোর যেটা চেষ্টা করছি, সেটা হচ্ছে আগে 512 মেগাবাইট পরিমাণ বিট, মানে 01 রাখার জন্য যে পরিমাণ গেট বা সার্কিটারি ওর মধ্যে সেট করতে পারতো বা করেছে, ঠিক ওই সমপরিমাণ জায়গায় এখন 32 জিবি পরিমাণ হার্ডওয়্যার, সার্কিটারি, গেট এগুলি সেট করা যাচ্ছে। যার মানে আগের থেকে অ্যাডভান্স টেকনোলজি বা রিসার্চ প্রোডাক্ট এমন হয়েছে যাতে করে খুব অল্প জায়গায় আমরা বেশি পরিমাণে বিট স্টোর করতে পারি। তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার। এখন এখানে কি হচ্ছে, আমাদের যে প্রসেসরের মিসম্যাচ ছিল সেইটা এখানে একটু চেষ্টা করা হচ্ছে। ইনক্রিজ নাম্বার অফ বিটস রিট্রাইভ এট ওয়ান টাইম, মেক DRAM wider rather than deeper। এখন যেটা বলছে যে আমরা যদি একসাথে অনেকগুলি বিট একত্রে রিট্রাইভ করতে পারি, তাহলে আমরা কিছুটা সলিউশন হতে পারে। চেঞ্জ DRAM ইন্টারফেস, আমরা কি করতে পারি, DRAM এর পরিবর্তে ক্যাশের পরিমাণ বাড়াতে পারি, এটা একটা বিষয়। রিডিউস ফ্রিকোয়েন্সি অফ মেমোরি অ্যাক্সেস, এখন আমরা যদি খুব বেশি পরিমাণে বিট বা ডাটা ক্যাশের মধ্যে রাখতে পারি, তাহলে কি দাঁড়াচ্ছে, আমাকে ক্যাশের পরিমাণ বাড়াতে হবে, মেমোরির মানে মেইন মেমোরির পরিমাণ, যদি মেইন মেমোরিতে ডাটাগুলি যদি ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করতে হয়, তাহলে দেখা গেছে যে সেটার তুলনায় ক্যাশে অ্যাক্সেস করাটা ইজিয়ার। এখন কোশ্চেন হচ্ছে যে স্যার, মেইন মেমোরি না বাড়ায় আমরা যদি ইচ্ছে মতো ক্যাশ এরকম গিগাবাইট লেভেলে বানায় দেই, তাহলে তো কম্পিউটার এত ফাস্ট হবে। কোশ্চেন হচ্ছে যে আমি ক্যাশ বাড়াতে চাইলেই সেটা আসলে ওরকম ভাবে সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ প্রসেসরকে সেই ক্যাশকে হ্যান্ডেল করার মতো তার ভিতরে লজিক দিতে হবে, এবং ক্যাশ মূলত যতটা ইজিয়ার আমরা মনে করছি, সেটা অ্যাড করাটা একটু কমপ্লেক্স, ঠিক আছে, চিপের মধ্যে। তো ইনক্রিজ ইন্টারকানেকশন ব্যান্ডউইথ, হাই স্পিড বাস, হায়ারার্সি অফ বাস, এগুলি যদি আমরা সেট করতে পারি, বাস কানেক্টিভিটি। আচ্ছা, তোমাদের কাছে মাঝে মধ্যে কখনো মনে হয় যে একটা ইথারনেট কেবল থেকে গিগাবাইট লেভেলের ডাটা ট্রান্সফার পসিবল, যেখানে আমরা একটা পেন ড্রাইভ কম্পিউটারের সাথে অ্যাটাচ করার পরে সেখানে কপি পেস্ট করতে গেলে কপিং পেস্টিং এর স্পিড কিন্তু কত 20-30, অনেকের যাদের এসএসডি আছে তাদের আরো একটু বেশি দেখা যায়। কিন্তু আমরা যখন ইথারনেট কেবল থেকে কোনো কিছু ডাউনলোড করি, যারা খুব ফাস্ট স্পিডে ইন্টারনেট ব্যবহার করছি, তারা কিন্তু অনেক ভালো ডাউনলোড স্পিড পায়।
তো তোমার কাছে কি কখনো মনে হয় যে একটা ইথারনেট কেবল থেকে গিগাবাইট লেভেলের ডাটা কপি পেস্ট মানে ডাউনলোড করা পসিবল? এটা কি কখনো মাথায় এসেছে? স্যার নাসাতেই তো। না, নাসাতে আছে, কিন্তু তুমি কখনো কি দেখেছো যে হ্যাঁ, আমার কাছে এখন আমি পেন ড্রাইভ সরাসরি ইউএসবি তে লাগায়া পাচ্ছি স্পিড এত, কিন্তু আমি যে ইন্টারনেট কানেকশনের সাথে জড়িত আছি সেখানে আমি এত মেগাবাইট লেভেলে পাচ্ছি কিভাবে? নাসাতে তো অনেক হাই স্পিড, সেটা বাদ দাও, কিন্তু আমাদের দেশেই তো দেখা গেছে যে যারা একটু ভালো ব্যান্ডউইথ নিচ্ছি, লিজ লাইন বা ডেডিকেটেড লাইন, তারা মানে 20 এমবি বা 30 এমবি বা তারও বেশি পেতে পারি যদি নিতে চাই। তো যেটা আমি বলছিলাম, কম্পিউটারের মধ্যেও এরকম একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যোগাযোগ রক্ষা করার জন্য আমি তোমাদের ওই পিসিবির কথা বলছিলাম না, যে পিসিবির ভিতরে রূপালী বর্ণের কিছু কানেকশন দেখা যায়, ওগুলিকে বাস বলা হয়। প্রসেসরের ভিতরে এরকম ইন্টার কানেকশনের জন্য বাস আছে। তো এই সমস্ত বাসগুলি যা একটা টার্মিনালকে আরেকটা টার্মিনালের সাথে যুক্ত করবে, তাদের স্পিড যদি আমরা বাড়াতে পারি। আবার বাসের হায়ারেসি যদি করতে চাই, যে কোন টার্মিনালের সাথে কোন টার্মিনালের কমিউনিকেশনটা খুব বেশি জরুরি, তাদের স্পিডটা একটু বাড়িয়ে দেবে। এখন যদি আমার র‍্যামের সাথে প্রসেসরের বাসের স্ট্রাকচার বা তার স্পিড যা, সেটার সাথে তুলনা করে আমার ইনপুট আউটপুট ডিভাইসের সাথে বাসের স্পিড যদি প্যারালাল সমান রাখে, তাহলে সেই বাস দিয়ে তো কোনো কাজ হবে না, কারণ ইনপুট আউটপুট ডিভাইস তো অত দ্রুত কাজ করতে পারবে না বা অত দ্রুত কাজ করার প্রয়োজনও পড়বে না যা র‍্যামের প্রয়োজন। সো আমাকে ক্যাটাগরাইজ করতে হবে। এই তোমরা কি এখানে বসে মুরগির ডাক শুনতে পাচ্ছ? জি স্যার, আমরা জি মুরগিটা স্যার, শুনতে শুনতেছি। পাচ্ছি। এটা তোমাদের জন্য এক্সট্রা সারপ্লাস, অনেকদিন শোনো নাই। আমি যে ফ্ল্যাটে থাকি, এই ফ্ল্যাটের পাশেই মানে একটা গ্রাম্য পরিবেশ, সেখানে কেউ মুরগি পোষে, খুব সুন্দর। এই বিএম স্কুলের আশেপাশে যদি তোমাদের কারোর বাসা থাকে তাহলে দেখতে পারো এসে। খুব মনোরম পরিবেশ, মানে শহরের মধ্যে এরকম একটা ফ্ল্যাট আমার আসলে লাকিলি পেয়ে গেছি। তো এখন যে প্রসঙ্গে আমরা আছি, পেন্টিয়াম সিরিজের ইভালুয়েশনটা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখব প্রথমে 8080 থেকে স্টার্ট হয়েছিল। 8080 ছিল 8 বিটের, তারপরে 16 বিটে আসছে 8086, 286 ও 16 বিটের, 386 এ এসে আসলে 32 বিটে আসছে। এখন প্রত্যেকটা মানে এই যে প্রসেসরের নাম এখানে 80 সিরিজের বা ফ্যামিলির যে প্রসেসর গুলি রয়েছে, এখানে ফ্যামিলি শব্দটা এক্স্যাক্টলি যাবে না, কারণ ফ্যামিলির কনসেপ্ট আমাদের কাছে যা রয়েছে, সেক্ষেত্রে 8086, 80286 এদেরকে আমরা সেম ফ্যামিলি বলবো, কারণ বিট লেভেলের কনসেপ্টটা এই দুইটার ক্ষেত্রে সেম। বাট 386 এ বিট লেভেল একটু চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এক্সট্রা কিছু ফিচারস অ্যাড হয়েছে, যেরকম 8086 কিরকম আছে, ইনস্ট্রাকশন ক্যাশ, প্রিফেস, few instructions। 8088 এটা 8 বিট external bus used in fast IBM PC। দেখো 8080, 8086, 8088, 80286, 80386 আমাদের এটা মাইক্রোপ্রসেসরের মধ্যে আমাদের কিছুটা ধারণা হয়েছে। তো 80386 এ যেটা দেখা যাচ্ছে যে সে মাল্টিটাস্কিং সাপোর্ট করে। আচ্ছা, মাল্টিটাস্কিং কনসেপ্টটা কি তোমরা কিছুটা বোঝো? জি স্যার। স্যার, একই সাথে একাধিক কাজ করা। একই সাথে একাধিক কাজ করা। অ্যাকচুয়ালি এই বিষয়টা আমি তোমাদের কোন এক ক্লাসে একটু আলোকপাত করেছিলাম। সেটা হচ্ছে গিয়ে আমার কাছে কম্পিউটারটা এই মুহূর্তে কি পারপাসে ব্যবহার হচ্ছে? তোমাদের ক্লাস নেওয়ার পারপাসে। তোমাদের ক্লাস নেওয়ার পারপাসে আমি কোন সফটওয়্যারটা ইউজ করছি? জুম সফটওয়্যারটা। এই জুম সফটওয়্যারটা ব্যবহার করতে গিয়ে আমার তো ইন্টারনেট কানেক্টিভিটি লেগেছে। ইন্টারনেট কানেক্টিভিটি পাওয়ার জন্য তো অবশ্যই কোন না কোন সফটওয়্যার আমার কম্পিউটারকে সাপোর্ট করছে। আবার এই জুমকে শেয়ার করার জন্য, জুমে আমার স্লাইড শেয়ার করার জন্য আমার মাইক্রোসফট অফিস প্যাকেজ ওপেন করা লাগছে। তাহলে একাধারে অনেকগুলি সমন্বয়ে, আবার এখানে আমি যে মাউসটা দিয়ে ক্লিক করছি, সেই মাউসকেও আবার এর সাথে অ্যাটাচ করে রাখা লাগছে। কেউ না কেউ তো মাউসকে মানে কানেক্টেড করে রাখছে কম্পিউটারের সাথে, তাই না? তাহলে একাধারে আমি তোমার এই ক্লাসটা কন্টিনিউ করার জন্য যতগুলি কথা বললাম, সবগুলোই তো প্যারালালি তোমার কাছে মনে হচ্ছে যে একসাথেই চলছে। বেসিক্যালি নো, প্রত্যেকটা আহ মানে এই যতগুলি সফটওয়্যারের কথা বলছি, প্রত্যেকটা সফটওয়্যার অনেকগুলি ইনস্ট্রাকশন নিয়ে তৈরি, আর কম্পিউটার একসাথে
তার যদি সিঙ্গেল কোর হয়ে থাকে একটা ইনস্ট্রাকশনের বেশি সে এক্সিকিউট করতে পারে না। মাল্টি কোর হলে সে একাধিক ইনস্ট্রাকশন প্রত্যেকটা কোরের জন্য একটা একটা ইনস্ট্রাকশন হিসেবে বরাদ্দ দিতে পারে। আবার এদের সমন্বয় করার জন্য আলাদা তাদের কন্ট্রোল সিগন্যাল টিগন্যাল কিছু একটা থাকবে নিশ্চয়ই, আদারওয়াইজ ঝামেলা বেঁধে যাবে। তো সেক্ষেত্রে আমি যেটা বলছি যে একসাথে একাধিক প্রোগ্রাম বা কাজ আমাদের কাছে যখন কম্পিউটার রিপ্রেজেন্ট করে সেটাকে আমরা মাল্টিটাস্কিং বলছি। বাট মাল্টিটাস্কিং অ্যাচিভ করার জন্য আমাদের এই হার্ডওয়্যারের সাথে অপারেটিং সিস্টেম অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটার ব্যাপারে আমরা পরে একটু দেখব। 80486 এটা পাওয়ারফুল সফিস্টিকেটেড ক্যাশ থাকে। হ্যাঁ বলো স্যার, একটা কোশ্চেন ছিল। স্যার, Sure. আপনি বলেছিলেন যে এই কোর এক একটা কোর্স আর এক একটা মাল্টিটাস্কিং করে স্যার, মানে এক একটা করে এক একটা মাল্টিটাস্কিং করে না, আমি বলছি এক একটা কোর এক একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করে। এইখানে কোরের কাছে কোন প্রসেস কোন সফটওয়্যারের কোন ইনস্ট্রাকশন আসবে সেটা কিন্তু কোর জানে না। কি বলছি বুঝতে পেরেছো? কোর শুধু জানে এই মুহূর্তে আমাকে কোন লজিক্যাল অ্যারিথমেটিক্যাল অপারেশনটা করতে হবে, ঠিক আছে? এইটা ম্যানেজ করে দেয় অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম সে কিছু এই সিকোয়েন্সিং এর কাজ করে তা তোমার মানে অপারেটিং সিস্টেম মূলত এখানে মিডলম্যান হিসেবে কাজ করবে, কারণ তোমার প্রয়োজন অনুসারে তোমার যতগুলি সফটওয়্যার তোমার পরিচালনা করার দরকার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার তোমার দরকার, সেগুলির সাথে সে ইন্টারফেস হয়ে তোমাকে এমন একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দিবে যাতে তুমি কখনো কোনো ধরনের বিরক্ত না হও। এখন হার্ডওয়্যার কিন্তু জানে না তোমার এইখানে কোন অপারেটিং সিস্টেম দেয়া আছে। আমার কথা কি বুঝতে পারছো? মানে প্রসেসর কিছুই জানে না। প্রসেসর হচ্ছে ব্লাইন্ড ব্ল্যাক বক্স। তার কাছে ইনস্ট্রাকশন যাবে, সে এক্সিকিউট করবে। এখন সে এক্সিকিউট করতে করতে তোমার কাছে মনে হচ্ছে এটা উইন্ডোজ 8, আবার একই প্রসেস একই সিপিইউতে বা একই মানে কম্পিউটারে তুমি উইন্ডোজ 10 দিতে পারো, উবুন্টু দিতে পারো, হোয়াটএভার তোমার যা খুশি তাই তুমি দিতে পারো। কিন্তু কথা হচ্ছে প্রসেসর যদি এরকম ফিক্সড থাকতো যে এই প্রসেসর শুধুমাত্র উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10 কে এক্সিকিউট করবে, সেটা তো আর হয় না। প্রসেসরের কাছে বলা আছে যে সে এই সমস্ত ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারবে। সেই ইনস্ট্রাকশন সেট ধরে অপারেটিং সিস্টেম প্রস্তুতকারী কোম্পানি তারা তাদের অপারেটিং সিস্টেম বানাবে। যদি অপারেটিং সিস্টেম বানানোর সময় এমন কোন ইনস্ট্রাকশন তার মধ্যে দেয়া থাকে যেটা আসলে ওই প্রসেসরের কাছে ব্যাখ্যা নাই, তাহলে ওই অপারেটিং সিস্টেম ওখানে ইনস্টল হবে না, ওই অপারেটিং সিস্টেম ওইখানে কাজ করতে পারবে না, ওই অপারেটিং সিস্টেম ওই কম্পিউটারে চলবে না। আমি কি বোঝাতে পারছি? অপারেটিং সিস্টেম তো আর কিছুই না, একটা সফটওয়্যার। আর সফটওয়্যার মানে তো সেট অফ ইনস্ট্রাকশন। সেট অফ ইনস্ট্রাকশন মানে সেখানে কিছু ওই 0 1 এর কম্বিনেশন কোড। আর 0 1 এর কম্বিনেশন কোড মানে কিছু ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হওয়া। সেই ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হওয়া মানে সেই ধরনের সিগন্যালের ব্যাখ্যা প্রসেসরের কাছে থাকা। প্রসেসর যদি সেই ব্যাখ্যাটা ঠিকমতো ইন্টারপ্রেট করতে পারে এবং এক্সিকিউট করতে পারে, তাহলে তোমার সফটওয়্যারটা মানে সেই ইনস্ট্রাকশনটা কম্পিউটারের কাছে ফায়ার হলো বলে মনে হবে। যদি তার ব্যাখ্যাটা ওই হার্ডওয়্যারের কাছে বাড়ি প্রসেসরের কাছে না থাকে, তাহলে এই সফটওয়্যার চলবে না। সেটা তুমি অপারেটিং সিস্টেম বলো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলো, হোয়াটএভার। যাই হোক, 486 এর পরে আসে আমাদের পেন্টিয়াম, এরপরে আসে পেন্টিয়াম প্রো, এরপরে আরো আপডেট ভার্সন আছে। আচ্ছা শোনো, তোমাদেরকে কিন্তু একটা পরীক্ষায় ওপেন কোশ্চেন, এটা হচ্ছে পেন্টিয়াম 1 2 3 Core i3 57, ঠিক আছে, আর ডুয়াল কোর। এই যে কয়টা কথা বললাম, এই কয়টা প্রসেসরের মধ্যে শর্ট নোটস পরীক্ষায় আসবে। এটা শর্ট নোটস আসবে 10 মার্কসের, ধরে নাও মিড টার্ম এবং ফাইনাল মিলে 10 মার্কসের শর্ট নোটস আসবে এই প্রসেসরগুলির যে কোনো একটা পরীক্ষায় আসবে। ওকে, আর একবার একটু বলেন। পেন্টিয়াম 1 2 3 4, তবে 3 আর 4 টাই বেশি পড়ো, 1 2 পড়ার দরকার নেই। 3 4, আচ্ছা 3 4ই পড়ি। হ্যাঁ পড়ো। ডুয়াল কোর, ঠিক আছে, Core i3 57। ওকে, এগুলি থেকে পরীক্ষা আসবে। এরপরে আসে পেন্টিয়াম 2 3 4, এরপরে প্রসেসর আরো অনেক ধরনের ভেরিয়েশন আছে, এটা তোমরা তোমাদের মতো করে দেখে নিও। আপাতত আমরা এখান থেকে ক্লোজ করে যাচ্ছি, এখন আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। এখানে প্রসেসরের মধ্যবর্তী ইন্টারকানেকশনটা কি? আচ্ছা শোনো, তোমাদের একটু আমি ব্রেক নিয়ে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, কারণ এই চ্যাপ্টার শুরু করার আগে, ঠিক আছে?
দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার জি স্যার। রোল নাম্বার 2, Same page. 4, Yes, sir. 8, Yes, sir. 9, Yes, sir. 11, 12, 13, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, 20, Yes, sir. 24, Present, sir. 25, 28, yes sir 29, 32, Yes, sir. 37, Yes, sir. 39, Present, sir. 40, Yes sir. 41, Yes, sir. 42. Present, sir. এই নেহামুল তোমার বাড়ি কোথায়? জালকাঠি রাজাপুর। 44 আছো? মেহেদি 45, Yes, sir. 46, 47, 48, 50, Yes, sir. 51, 52, 52, 53, 56, Yes, sir. 53 স্যার নেটওয়ার্কের প্রবলেম স্যার শোনা যাচ্ছে 57, 58, Yes, sir. So sorry, sir. 59. 60, yes sir 61, Yes, sir. 62, 63, Yes, sir. 64, Yes, sir. 65, 66, 67, 68, Yes, sir. Sir, 67. স্যার 68 স্যার আমি লাস্ট ক্লাসে ছিলাম স্যার 1 ঘন্টার মতো ক্লাস করতে পারছিলাম তারপরে ইয়া হয়ে গেছিল ঠিক আছে। থ্যাংক ইউ স্যার 69, 71, 16, 18, 39, 71 ছিল। স্যার আমি আছি মানে মিউট করা ছিল খেয়াল করুন 54, ইয়েস স্যার 56, 71, শুভ্রনীল দে নিলয়, নাদিম হায়দার। Sir, Nadim connected us or maybe network problem. ওকে, আর কেউ আছে দেখো তো, তোমরা একটু সার্চ করে দেখো এগুলি অ্যাবসেন্ট যেগুলি আছে সেগুলি দেখো চেক করে। দেখা যাচ্ছে যারা অ্যাবসেন্ট রয়েছে বাট প্রেজেন্ট আছো এখানে, তারা একটু বলতে পারো যে স্যার আমি তো আছি। এইখানে এই আশরাফুল আলম, মামুন, গ্রিন সরকার, তানভীর আহমেদ এরা একটা ক্লাসে করছে না, কারণ কি এরা কি আউট অফ? স্যার আশরাফুল আলম মামুন ও রিয়েড হয়ে গেছে আর স্যার ওটা লাল করে দেন ডিলিট করে দেই। Sir, 8. আর বাকি গ্রিন আর তানভীর আমাদের সাথেই আছে
কিন্তু এরা কই গেছে? আমাদের তো এখন মারাত্মক অবস্থা, মানে বিষয়টা হচ্ছে ফেল বেশি করলে রিয়াড হয়ে যায়, ক্রিটিক্যাল সিচুয়েশন, তো পড়াশোনা না করলে তো বিপদ হয়ে যাবে। যাই হোক, এখন করোনা টাইমে কি হয় দেখো, কবে ইউনিভার্সিটিতে আসতে পারো। স্যার ফিফথ সেমিস্টার পরীক্ষা নেওয়ার ব্যাপারে কি কোনো আপডেট আছে? কি পরীক্ষা হবে, যখন পরীক্ষা দিতে পারবা তখন বলা যাবে যে পরীক্ষা দিচ্ছি। এর আগে আমি যদি তোমাকে কিছু বলি সেটা কতটা ভ্যালিড হবে এটা নিয়ে আমিও একটু কনফিউজড। তবে পরীক্ষা তো হতেই হবে, পরীক্ষা না নিলে তো মানে তোমাদের ইভালুয়েশন করাটা ডিফিকাল্ট না। আর ইউনিভার্সিটি লেভেলে এভাবে ইভালুয়েশন অটো হয় না, হয় তোমাদেরকে বিশেষ প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়াতে হবে, সেটা অনলাইনে বলো ফিজিক্যালি বলো। আর দেখা গেছে যে বিশেষ প্রক্রিয়া বলতে মানে এক একটা লেভেলকে ধরে পরীক্ষা শুরু করতে হবে এরকম। তোমাদের জীবন থেকে বেশ কিছু টাইম যাবে, অলরেডি চলে গেছে, আরো হয়তোবা বৈশ্বিক পরিস্থিতি শান্ত না হলে। জীবনের থেকে তো পড়াশোনা বেশি মূল্য না, মানে মূল্যবান না, আগে বেঁচে থাকতে হবে। এখন বলতে পারো যে স্যার দুনিয়ার সব চলছে, হ্যাঁ আমি তোমাদের সাথে একমত, দুনিয়ার সব চলছে, কেন আমাদের একাডেমিক্সটা চলছে না। এখন বিষয়টা হচ্ছে যে আজকে আমি আমার অবস্থান থেকে বলছি যে আমি ক্যাম্পাসে যাব, আমার প্রাণের তাগিদ, আমার বাবা মা এত অপেক্ষা করছে, আমি হয়তোবা সংসারের বড় সন্তান, আমার উপর অনেক দায়িত্ব রয়েছে। কিন্তু এটাও ঠিক, যদি কোনো কারণে কোনো একটা ম্যাসাকার অবস্থা হয়ে যায় তখন এই ক্ষতিটা কে কারটা পুষাবে? এই জন্য হয়তো বা গভর্নমেন্ট বা অথরিটি যেটাই বলো না কেন তারা এই রিস্কটা নিতে যাচ্ছে না। অ্যাটলিস্ট ভ্যাকসিনেশনটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় কিনা দেখো, তারপর নিজেদের মতো করে এই লম্বা অবসর টাইম বলবো এর মধ্যে স্কিল ডেভেলপমেন্টের চেষ্টা করো। অনলাইনে অনেক তো অনলাইন কোর্স আছে, অনলাইন টিউটোরিয়াল আছে, রিসোর্সের তো অ্যাভেলেবিলিটি অনলাইনে হিউজ। তো সেখান থেকে নিজের মতো করে একটু স্কিল ডেভেলপ করো, যে লাইনে তোমার টার্গেট রয়েছে, আগ্রহ রয়েছে। মানে সময়টাকে প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করো, দেখো কতটা ভালো থাকা যায়। আর ঘরে বসে থাকতে থাকতে আসলে মন মানসিকতাও ভালো থাকে না যদি কাজের মধ্যে না থাকা যায়, এটা সত্যি কথাই। এনে আমরা এখন শুরু করছি। স্যার আখেরের রোলের মানে নেটের অবস্থা খারাপ, এজন্য তার কথা শোনা যায়নি মেবি। রোল ওকে, আছে। ঠিক আছে, নেক্সট ক্লাসে বলো। আমরা আমরা এখন জাস্ট স্টার্ট করছি। আমরা নেক্সট চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3টা হচ্ছে ইন্টারকানেকশন, জাস্ট ফাংশনাল ইউনিট এবং তাদের মধ্যে ইন্টারকানেকশন, যেটা আমরা এখন পড়বো, দেখব। তো এটা স্টার্ট করার আগে আমরা যেটা আগের লেকচারে দেখেছিলাম যে ভন নিউম্যান মেশিনটা মূলত 3 ধরনের কাজ করে থাকে। মানে সেখানে বেসিক্যালি প্রোগ্রাম ডাটা জমা রাখার জন্যই ভন নিউম্যান স্টোরড কম্পিউটারের কনসেপ্টটা দিয়েছিল। স্যার স্ক্রিন দেখা যায়। ও স্ক্রিন দেখা যাচ্ছে না, সরি। এখন দেখা যাচ্ছে? জি স্যার যাচ্ছে। তো ভন নিউম্যানের মেশিনটা 3টা কনসেপ্টের উপর বেস করে তৈরি হয়েছে, সেটা হচ্ছে ডাটা এবং ইনস্ট্রাকশন, যা একটা রিড রাইট মেমোরির মধ্যে থাকতে হবে। ভন নিউম্যান মেশিনের সম্পর্কে ধারণা তো লাস্ট ক্লাসগুলিতে আমি দিয়েছিলাম। তো একটা মেমোরি যদি আমার সেখানে জমা থাকে, মানে মেমোরি যদি ব্যবহার হয় এবং সেই মেমোরিটা যদি ডাটা ইনস্ট্রাকশন রিট্রাইভ করা, স্টোর করার পারপাসে ব্যবহার হয়, মানে সেটা একটা রিপোজিটরি ভান্ডার হিসেবে ব্যবহার হয়, তাহলে সেই মেমোরিটার মধ্যে ডাটা জমা করতে হলে তো অবশ্যই রাইট করার ক্যাপাবিলিটি থাকতে হবে। আবার সেখান থেকে যদি কোনো ডাটাকে আমরা নিতে চাই তাহলে সেই মেমোরি থেকে রিড করার ক্যাপাবিলিটি থাকতে হবে। এই জন্য এখানে একটা কনসেপ্ট হচ্ছে, 3টা কনসেপ্টের একটা কনসেপ্ট হচ্ছে মেমোরিটা অবশ্যই রিড রাইট করতে পারতে হবে। কন্টেন্ট, এরপরে হচ্ছে কন্টেন্ট অফ দ্য মেমোরি আর অ্যাক্সেসিবল বাই লোকেশন। এখন এইখানে এই কনসেপ্টটা একটা ডিফারেন্ট, সেটা হচ্ছে আমার মেমোরিটা রিড রাইট ক্যাপাবিলিটি সমৃদ্ধ, কিন্তু এই রিড রাইট করার জন্য তার তো একটা নির্দিষ্ট ঠিকানা বিশিষ্ট হতে হবে প্রত্যেকটা সেল। যদি তার অ্যাড্রেস করার মতো হ্যাঁ, আমার কাছে তুমি
বিভিন্ন জিনিস রাখতে পারো। তোমার তুমি 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 এক্সাম্পল এরকম ধরো, তোমার কাছে অনেক বই রয়েছে, তুমি অনেক বই জমা রাখার মতো তোমার ক্যাপাবিলিটি জায়গা রয়েছে, তুমি বই রাখলা, কিন্তু তোমার কাছে আমি একটা বই চাইলাম যে এই মুহূর্তে তুমি উইলিয়াম স্টার্লিং এর কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার বইটা দাও, তুমি খুঁজে পেলে না। তাহলে তোমার ওখানে অনেক বই রাখার বা তোমার এই স্পেশাল ক্যাপাবিলিটিটার কি কোনো ভ্যালু আছে যদি তুমি আমাকে প্রয়োজন মতো দিতেই না পারো? তুমি অনেক বইয়ের রিপোজিটরি, তোমার কাছে অনেক বই আমি রাখতে পারবো, কিন্তু প্রয়োজন অনুসারে তুমি কোনো বই সাপ্লাই আমাকে দিতে পারছো না। তাহলে এই জিনিস তোমার কাছে থাকা আর না থাকা, প্রয়োজন অনুসারে যদি আমি নাই পাই, তাহলে এটা আমার ইউজলেস। সো এইখানে কি কনসেপ্টের সেকেন্ড কনসেপ্টটা হচ্ছে যে মেমোরিটা আমরা ব্যবহার করব সেখানে মেমোরির লোকেশনগুলি অ্যাড্রেসেবল হতে হবে এবং সেই অ্যাড্রেস অনুসারে ডাটাকে রিড রাইট করতে পারবে। ঠিক আছে? এরপরে আর একটা কনসেপ্ট ছিল ভন নিউম্যান মেশিনের থার্ড কনসেপ্ট, যে সেখানে ইনস্ট্রাকশন গুলি এক্সিকিউট হবে সিকোয়েন্সিয়াল, যে আমি ধারাবাহিকভাবে ইনস্ট্রাকশন গুলি এক্সিকিউট করব। যদি না সেখানে ব্যতিক্রম কোনো কিছুর প্রয়োজন পড়ে, তাহলে আমাকে সিকোয়েন্সিয়ালি ইনস্ট্রাকশনটা যেতে হবে, তাহলে সে অপারেশনগুলি করতে পারবে। তাহলে তিনটা কনসেপ্ট, কি কি কনসেপ্ট রয়েছে ভন নিউম্যান মেশিনের স্টোরড কম্পিউটার কনসেপ্টে? জাস্ট সেখানে রিড রাইট ক্যাপাবিলিটি সমৃদ্ধ একটা মেমোরি থাকতে হবে, সেই মেমোরির সেলগুলি আমাকে ঠিকঠাক মতো অ্যাড্রেস করতে পারতে হবে, আবার সেখানে যদি আমরা এক্সিকিউশন করাতে চাই সেই এক্সিকিউশন করার গিভেন ইনস্ট্রাকশনগুলি সিকোয়েন্সিয়ালি হতে হবে। এখন আমরা আসি এই স্টোরড কম্পিউটার কনসেপ্টের কমপ্লিট হওয়ার পরে আমরা দেখব প্রোগ্রামিং কনসেপ্টটা কি জিনিস। প্রথম দিনে আমরা কিচেন ব্ল্যাক বক্সের কথা বলছিলাম। কিচেন ব্ল্যাক বক্স যদি আমরা বুঝে থাকি, তাহলে সেখানে আমাদেরকে এটাও বুঝতে হবে, যদি কখনো কিচেন ব্ল্যাক বক্সের পরিবর্তে ম্যানুয়ালি আমাকে যদি পোলাও, মুরগির রোস্ট এবং মাটন রান্না করতে হয়, তাহলে সেখানে হার্ডওয়্যার সার্কিটারি রেগুলারলি অ্যারেঞ্জ করার পরে এক একটা কাজ হবে। কিন্তু এর পরিবর্তে যদি ওখানে আমি একটা কন্ট্রোল ইউনিট দেই এবং কোন কোন ইনস্ট্রাকশন কখন আসছে সেটাকে ঠিকমতো ইন্টারপ্রেট করে সেই ফাংশনাল বক্সটাকে যদি অ্যাক্টিভেট করে দিতে পারি, তাহলে এইটা বেশি এফিশিয়েন্ট হবে উইদাউট হ্যাসেল। এখানে দেখো আছে আমাদের প্রসেসরের মধ্যে যে কম্পোনেন্ট গুলি রয়েছে, সেই কম্পোনেন্ট গুলির মধ্যে ওয়্যারিং এর অ্যারেঞ্জমেন্ট ভিন্ন ভিন্ন করে বা রিওয়্যারিং করে আমরা প্রোগ্রামিং মানে প্রসেসরটাকে ভিন্ন ভিন্ন ফাংশনালের জন্য অ্যাক্টিভেট করে রাখতে পারি। তো সেটার পরিবর্তে সেটা যতটা ডিফিকাল্ট হবে, মানে এই যে হার্ডওয়্যার সার্কিটারি চেঞ্জ করে করে রিওয়্যারিং করে প্রোগ্রাম করাটাকে বলছি হার্ডওয়্যার প্রোগ্রাম। কি বললাম? যে প্রসেসরের মধ্যে রিওয়্যারিং করে কোন নির্দিষ্ট কাজ করানোর প্রক্রিয়াটাকে বলছি হার্ডওয়্যার প্রোগ্রাম। ঠিক আছে? জাস্ট আমাকে প্রসেসরের ভিতরে ভিন্ন ভিন্ন কম্পোনেন্টের মধ্যে রিওয়্যারিং করব এবং এক একটা কাজ করাবো, সেটাকে হার্ডওয়্যার প্রোগ্রামিং বলছি। এই রিওয়্যারিং করার পরিবর্তে যদি আমি সেখানে একটা কন্ট্রোল সিগন্যাল সেট করতে পারি, যেখানে শুধুমাত্র কন্ট্রোল সিগন্যাল যাবে, সেই কন্ট্রোল সিগন্যাল বলে দিবে কোন কোন রিওয়্যারিংটা ভিতরে অ্যাক্টিভেট হবে, তখন যে কাজটা হবে সেটাকে বলছি আমরা প্রোগ্রামিং। একটা হচ্ছে হার্ডওয়্যার প্রোগ্রামিং আর একটা হচ্ছে কন্ট্রোল সিগন্যাল প্রোগ্রামিং বা নরমাল প্রোগ্রামিং। তো এখন এই রিওয়্যারিং এর পরিবর্তে বর্তমানে আমরা যেটা করছি জাস্ট কন্ট্রোল সিগন্যাল টাইপের বা ইনস্ট্রাকশন, যেটাকে আমরা এখন বলছি এক একটা ইনস্ট্রাকশন মানে এক এক ধরনের কন্ট্রোল সিগন্যাল জেনারেট হওয়া। আগেই আমি আলোচনা করেছিলাম যে এক একটা ইনস্ট্রাকশনের বিপরীতে, যেটা আমি ইনস্ট্রাকশন বলছি তার বিপরীতে একটা কন্ট্রোল সিগন্যাল হয়ে থাকে। তো এখন হার্ডওয়্যার সিস্টেমস বা হার্ডওয়্যার প্রোগ্রামিং যদি আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটা যদি আমাকে ব্যবহার করে কম্পিউটারকে কোনো কাজ করাতে হয়, তাহলে সেটা আসলে কখনোই কারোর জন্যই ফিজিবল না। এটা আসলে সত্যি কথা বলতে খুব ডিফিকাল্ট, এটা ফ্লেক্সিবল কখনোই হতে পারে না। আবার এখানে এই
ইনফ্লেক্সিবল সিচুয়েশন থেকে ওভারকাম করার জন্য আমরা যদি একটা কন্ট্রোল সিগন্যাল তৈরি করতে পারি, কন্ট্রোল সিগন্যালের জেনারেশনের জন্য যদি একটা আলাদা পোর্শন রাখতে পারি, যেই প্রসেসরের মধ্যে সেই পোর্শনটার কাজই হচ্ছে ইনস্ট্রাকশনকে বোঝা এবং সেই অনুসারে তার ভিতরে অন্যান্য যে ফাংশনাল ইউনিট আছে তাকে অ্যাক্টিভেট করা। দেখো এখানে লেখা আছে জেনারেল পারপাস হার্ডওয়্যার ক্যান ডু ডিফারেন্ট টাস্ক গিভেন কারেক্ট কন্ট্রোল সিগন্যাল। সেই জেনারেল পারপাস হার্ডওয়্যার যা আসলে ওই ভিন্ন ভিন্ন ধরনের ইনস্ট্রাকশনকে ব্যাখ্যা করবে। ইনস্টেড অফ রিওয়ারিং জাস্ট সাপ্লাই এ নিউ সেট অফ কন্ট্রোল সিগন্যাল। আমাদেরকে হার্ডওয়্যার প্রোগ্রামিং এ কি করতে হতো? রিওয়ারিং করে কাজটা করতে হতো, কিন্তু এর পরিবর্তে আমরা জাস্ট কন্ট্রোল সিগন্যাল তৈরি করে কাজটা করতে পারছি। আমি মূলত তোমাদেরকে এখানে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি যে হার্ডওয়্যার রিওয়ারিং করে আমাদের যদি কোনো প্রোগ্রাম করতে হয় সেটা আমাদের বা যে কারোর পক্ষেই যে কমপ্লেক্সিটি তৈরি করবে, তার পরিবর্তে আমরা কন্ট্রোল সিগন্যাল বা ইনস্ট্রাকশন সেট ব্যবহার করে সফটওয়্যার প্রোগ্রামিং করে কাজগুলি করানোটা খুব ইজিয়ার, সেটাই আমরা করব। হার্ডওয়্যার রিওয়ারিংটা বুঝতে পারিনি। হার্ডওয়্যার রিওয়ারিং বলতে আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছিলাম, বর্তমানে আমাদের কাছে যে মানে প্রসেসরটা রয়েছে সেটা সবই আমরা সফটওয়্যার প্রোগ্রামিং করি। এখানে আমাদেরকে একটা নির্দিষ্ট কাজ করানোর জন্য আমাদের আলাদা আলাদা ভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হয় না। কিরকম এনিয়াক কম্পিউটারের কথা যেটা প্রথম দিকের ক্লাসে আলোচনা করছিলাম, মনে আছে? সেখানে আমার ইনস্ট্রাকশন গুলি এক্সিকিউট করার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে কন্ট্রোল সিগন্যাল তৈরি করতে হতো। কন্ট্রোল সিগন্যাল মানে তৎকালীন সময়ে কন্ট্রোল সিগন্যাল শব্দটা বারবার ব্যবহার করছি, তো এক একটা অপারেশন করানোর জন্য তার ভিতরের যে ভ্যাকুয়াম টিউব গুলি ছিল সেই ভ্যাকুয়াম টিউব গুলির মধ্যে কানেকশন গুলি ভ্যারি করাতে হতো ম্যানুয়ালি। কি বললাম বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। আর বর্তমানে আমরা যেটা করছি সেটা হচ্ছে জাস্ট একটা সফটওয়্যারে সি বলো জাভা বলো আমরা যাই যে মানে ল্যাঙ্গুয়েজে কাজ করি না কেন, সেখানে আমরা সফটওয়্যারের মধ্যে ইনস্ট্রাকশন গুলি লিখি, কম্পাইল করি, রান করি, কাজ হয়ে যায়। এখন তার আমাকে বলতে হয় না যে অ্যাডিশন ইউনিট বা এই ট্রানজিস্টরকে এই মুহূর্তে অ্যাক্টিভ করো, ওই মুহূর্তে অ্যাক্টিভ করো, এইটার তো কোনো সুযোগ নাই। আমরা জাস্ট একটা প্যাকেজ কম্পিউটার নিয়ে আসি, তার ভিতরে আমাদের কোনোভাবেই ভিতরে হার্ডওয়্যার রিয়ারিং করার সুযোগ নেই, শুধুমাত্র আমরা পেরিফেরাল গুলি অ্যাড করছি। আর সেখানে আমাদের যে কাজটা করতে হবে সফটওয়্যার ইনস্টল দিয়ে সেটার মাধ্যমে ওই প্রসেসরটাকে ইউজ করছি। এখানে আমাদের ওরকম ভাবে সেই কমপ্লেক্স সিস্টেম যেটা প্রথম দিকে ছিল সেইটার কোনো ব্যবহার করার এখন প্রয়োজনীয়তা বা ওটা আসলে এখন সৃষ্টির শুরুর দিকের কথা আসলে এই হার্ডওয়্যার প্রোগ্রামিং কনসেপ্টে ছিল। এখনো আমরা হার্ডওয়্যার প্রোগ্রামিং কিছুটা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে করতে, যদি এমবেডেড সিস্টেমের কথা চিন্তা করি তখন দেখা যাবে যে মানে আমরা যখন কোনো মডিউল ডিজাইন করব তখন দেখা গেছে যে এক একটা সুইচ অন করলে এক এক ধরনের কাজ হচ্ছে। এখানে আমরা হার্ডওয়্যার প্রোগ্রামিং কনসেপ্টটাও দিয়ে বুঝতে চেষ্টা করতে পারি, যদিও ওটার সাথে এটা অ্যাপ্রোপ্রিয়েট না। তোমাকে যদি একটা সিস্টেম বানাতে বলে, ধরো না এরকমই, যদিও এটা অল্টারনেট করা যাবে, তুমি একটা মাইক্রোকন্ট্রোলার থেকে সিস্টেম বানিয়েছো যে মাইক্রোকন্ট্রোলার থেকে কন্ট্রোলের উপরে 4-5টা বাটন রয়েছে, একটা বাটন প্রেস করলে দরজা অফ হচ্ছে, একটা বাটন প্রেস করলে লাইট অফ হচ্ছে, আর একটা বাটন প্রেস করলে ফ্যান চলছে বা ফ্যান বন্ধ হচ্ছে। 3টা বাটনের 3টা কাজ। এখন তুমি 3টা বাটন চাপ না দেওয়া পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। কিন্তু এখানে যদি তোমার আরেকটা জিনিস থাকে, যে জিনিসটা মানে আরেকটা কন্ট্রোলার থাকে, যে কন্ট্রোলারটার কাজ হচ্ছে এই 3টা সুইচকে অন অফ করার কাজে ব্যবহার হবে, বা তুমি ওর মধ্যে এমন ভাবে সিস্টেমটা করে দিলা এই 3টা সুইচকে অন অফ করার জন্য জাস্ট মানে সফটওয়্যারগত ভাবে তুমি কোনো অ্যাপস থেকে 1 চাপলে লাইট জ্বলবে, 2 চাপলে ফ্যান চলবে, 3 চাপলে দরজা বন্ধ হবে। এই যে দুইটা আমি এক্সাম্পল বললাম, যদিও এটা অ্যাপ্রোপ্রিয়েট মানে কতটা হলো তার থেকে বিষয়টা হচ্ছে তুমি হার্ডওয়্যার প্রোগ্রামিংটা বুঝতে পেরেছো কিনা। আমি 3টা বাটন প্রেস করে করে 3টা অপারেশন করলাম, আর সেই 3টা অপারেশনকে ইন্টিগ্রেট করে আমি আরেকটা মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে বা আরেকটা সিস্টেম ব্যবহার করে তার সাথে আমি একটা অ্যাপস ইন্টারফেস করে দিলাম বা
ওয়েবসাইট ইন্টারফেস করে দিলাম, এটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো এই দুইটা জিনিস আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রোগ্রামিং বোঝানোর চেষ্টা করছি। তোমরা কি বুঝতে পেরেছো যে কোশ্চেনটা করেছিলাম? জি জি স্যার। স্যার। ওকে, আচ্ছা তোমাদেরকে একটা এ প্লাস চ্যালেঞ্জ দিয়েছিলাম না, যে কে কি একটা প্রজেক্টের জন্য? এই জিতু, শাহরিয়ার, কি জন্য ছিল বলো তো? স্যার ফ্যানটা কমাইতে হবে বাড়াইতে হবে আর কি ওকে ওকে, রেগুলেটরের এটা মতো। নিয়ে কেউ কি চ্যালেঞ্জটা নিলা? স্যার এটা কোন প্রজেক্ট? কম্পিউটার মাইক্রো প্রসেসর। অর্গানাইজেশনে কোনো প্রজেক্ট নাই, অর্গানাইজেশন কোনো ল্যাব নাই, মাইক্রো প্রসেসরে। স্যার মেবি একজন করতেছে অলরেডি। আমাদের মাইক্রো প্রসেসরের গতদিন মাহবুব স্যার অনেকগুলো আমাদের নিয়ে নিয়েছেন আর কি, প্রজেক্টের নাম নিয়ে নিয়েছেন আর কি, আমরা রেজিস্ট্রেশন করে ফেলেছি। তো এখানে স্যার দুইজন মেবি এটা নিয়ে কাজ করতেছে। গুড, তাহলে দুজনকে তাহলে এ প্লাস দেওয়ার একটা সুযোগ তৈরি হলো, ভালো। তাহলে এখন দেখো, তাহলে বর্তমানে আমরা যে কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার বলছি, সেটা মূলত কি ভন নিউম্যান মেশিনের ওই যে কনসেপ্ট ছিল, তিনটা কি কনসেপ্ট, তার মধ্যে কনসেপ্ট গুলি নিয়েই আসলে বর্তমানের মেশিনগুলি। সিকোয়েন্স অফ স্টেপস থাকবে এবং প্রত্যেক স্টেপস এর ক্ষেত্রে অ্যারিথমেটিক লজিক এর অপারেশন গুলি ঘটে থাকবে। প্রত্যেকটা স্টেপ মানে এক একটা অপারেশন, প্রত্যেক স্টেপ মানে এক একটা অপারেশন। অপারেশন কি কি ধরনের, মানে কম্পিউটারের প্রসেসর কি কি ধরনের অপারেশন করে থাকে? অপারেশন করার মধ্যে বেসিক্যালি সে 4 ধরনের অপারেশন করে থাকে। একটা হচ্ছে প্রসেসর মেমোরির মধ্যে কমিউনিকেশন, প্রসেসর ইনপুট আউটপুটের মধ্যে কমিউনিকেশন, আর ডাটা প্রসেস করা, আর কন্ট্রোল করা। এই 4 ধরনের কাজ আসলে কম্পিউটার প্রসেসর করে থাকে। অ্যারিথমেটিক লজিক অপারেশনের মধ্যে তো আরো ভিন্ন ভিন্ন কাজ হয়ে থাকে। একটা হচ্ছে এডিশন, সাবট্রাকশন, কন্ট্রোল ট্রান্সফার, আরো অনেক ধরনের কাজ আছে। বর্তমানে প্রসেসরগুলি আরো অনেক বেশি কাজ করে থাকে। প্রত্যেকটা অপারেশনের ক্ষেত্রে এই যে ইনস্ট্রাকশন গুলির কথা বলছি, আর প্রত্যেকটা স্টেপেই আলাদা আলাদা কাজ করে থাকে। এই আলাদা আলাদা কাজ মানে হচ্ছে এক একটা ইনস্ট্রাকশন। এই এক একটা ইনস্ট্রাকশন মানেই হচ্ছে প্রস্তুতকারী কোম্পানি যখন বানালো তখন তার ব্যাখ্যাটা তার ভিতরে দিয়ে দিয়েছে। এর বাইরে তুমি কোনো সিগন্যাল তৈরি করলে সে কাজ করতে পারবে না। ফর ইচ অপারেশন এ ডিফারেন্ট সেট অফ কন্ট্রোল সিগন্যাল ইজ নিডেড, যার মানে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন অপারেশনের জন্য ভিন্ন ভিন্ন কন্ট্রোল সিগন্যাল জেনারেট হতে হবে। এখন কন্ট্রোল সিগন্যালের মানে কন্ট্রোল ইউনিটের কি কি ফাংশন আছে সেটা একটু দেখি। প্রত্যেকটা অপারেশনের জন্য ইউনিক কোড কন্ট্রোল ইউনিট প্রোভাইড করে থাকবে। যেরকম এডিশন করার জন্য যে কন্ট্রোল সিগন্যাল তৈরি হবে, সাবট্রাকশন করার জন্য সেটা হবে না। এ হার্ডওয়্যার সেগমেন্ট অ্যাকসেপ্ট দ্য কোড এন্ড ইস্যু কন্ট্রোল সিগন্যাল। জাস্ট প্রসেসরের মধ্যে এই ইনস্ট্রাকশন রিসিভ করার জন্য একটা পোরশন থাকবে, সেটাকে সে ব্যাখ্যা করবে। ব্যাখ্যা করার পর সে কন্ট্রোল সিগন্যাল যেটা মানে তৈরি হওয়ার কথা সেটা তৈরি করে সে অ্যারিথমেটিক লজিক ইউনিটকে প্রোভাইড করে থাকে। এখন কন্ট্রোল ইউনিটের মধ্যে কি কি রয়েছে? কন্ট্রোল ইউনিটের মধ্যে রয়েছে, দেখো মানে সিপিইউর মধ্যে কি কি রয়েছে? কন্ট্রোল ইউনিট রয়েছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট রয়েছে। জাস্ট এই কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে ইনস্ট্রাকশন গুলিকে ব্যাখ্যা করে করসপন্ডিং কন্ট্রোল সিগন্যাল বানানো। অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ হচ্ছে সেই কন্ট্রোল সিগন্যাল অনুসারে কাজ করা। ঠিক আছে, এদের সমন্বয়ে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হয়। এখন এই অ্যারিথমেটিক লজিক ইউনিট কন্ট্রোল ইউনিট মিলে কাজ করার জন্য প্রস্তুত। ভেরি ফাইন। তাহলে কাজটা করবে কিসের উপর দিয়ে? তার কাছে তো ডাটা যেতে হবে এবং সেই ডাটার উপর যে কাজটা হবে, কি কাজ হবে সেটাও তো, ইনস্ট্রাকশনটাও তার কাছ পর্যন্ত যেতে হবে। তো সেই ইনস্ট্রাকশন এবং ডাটা কোথা থেকে আসতে পারে? নিশ্চয়ই কোনো ইনপুট, আউটপুট অথবা মেমোরি থেকে। এই দুইটা জায়গা ছাড়া অন্য কোনো জায়গা থেকে প্রসেসরের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নেই। এখন যোগাযোগ করার জন্য তো রাস্তা ছাড়া তার কাছে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। দ্যাট মিনস সেখানে আমার বাস লাগবে। প্রসেসর বাসের মাধ্যমে ইনপুট আউটপুট ডিভাইস এবং মেমোরির কাছ থেকে ডাটা ইনস্ট্রাকশন নিয়ে থাকবে। ডাটা ইনস্ট্রাকশন নেওয়ার পর রেজাল্ট প্রডিউস হবে, সেই রেজাল্টটাও তাকে আবার নির্দিষ্ট ইনপুট আউটপুট এবং মেমোরির কাছে পাঠাতে হবে। ডাটা and instructions need to get into the system and result out. এর মধ্যে এই যে ইনপুট দেওয়া এবং আউটপুট রিসিভ করা, এই দুইটার মধ্যবর্তী পর্যায়ে ডাটা বা ইনস্ট্রাকশন গুলিকে খুব
খুব স্বল্প সময়ের জন্য ক্ষণস্থায়ী ভাবে কোথাও জমা রাখার প্রয়োজন হতে পারে। কেন জমা রাখার প্রয়োজন হতে পারে? এই জমা রাখার প্রয়োজন প্রসেসরের বিভিন্ন কারণে হতে পারে। সেটা হলো গিয়ে এই মুহূর্তে যে অপারেশনটা করছে তার রেজাল্ট প্রডিউস হলো, রেজাল্টটা আমার কিছুক্ষণ পরে আবার লাগতেও পারে। জাস্ট এই মুহূর্তে যে অপারেশনটা আমি করছি সেই অপারেশনের প্রডিউস রেজাল্টটা বা এই অপারেশনের সাথে সংশ্লিষ্ট অপারেন্ট গুলি যা আমার এই মুহূর্তে কাজে লাগছে সেটা আমার জাস্ট কিছুক্ষণ পরের বা নেক্সট ইনস্ট্রাকশনে আমার প্রয়োজন হতে পারে। এই জন্য প্রসেসর মোস্ট রিসেন্ট অপারেশন গুলির ডাটা বা তার রেজাল্ট সেটা সে মেইন মেমোরির মধ্যে জমা রাখে। আবার মেইন মেমোরি থেকে যদি কখনো কোনো ডাটাকে মুছে ফেলার দরকার পড়ে বা অল্টার করার দরকার পড়ে সেটা তখন যে জায়গা থেকে নেওয়া হয়েছিল সেইখানে দিয়ে সেখান থেকে অল্টার করে ফেলে। আমরা মানে ক্যাশের স্ট্রাকচারটা দেখলে আমরা বা মেইন মেমোরির অপারেশন দেখলে তখন আমরা বুঝতে পারবো। এখন আমরা সামনের দিকে আগাই। এখন টপ লেভেল ভিউতে দেখো কি কি হতে পারে। তোমাদের কাছে একটা কোশ্চেন হতে পারে যে স্যার আইএস কম্পিউটারের ইনস্ট্রাকশন মানে সরি রেজিস্টার আর এখানে রেজিস্টার ভিন্ন। আমরা আইএস কম্পিউটারকে বেস ধরে আগাচ্ছি। বর্তমানে আইএস কম্পিউটারে যে কয়টা রেজিস্টার ছিল আমাদের বর্তমান প্রসেসরে ঠিক সেই কয়টা রেজিস্টার নিশ্চয়ই নাই, তার থেকে অনেক বেশি সংখ্যক রেজিস্টার আছে, আরো অনেক ভিন্ন ভিন্ন ফাংশনালিটি আছে, কিন্তু প্রোটোটাইপ হচ্ছে আইএস কম্পিউটার। এখন আমরা এখান থেকে দেখো এই একটা হাইপোথেটিক্যাল মেশিন, মানে এটা আমরা যে কোনো কম্পিউটারকে বিবেচনা করলাম। জেনারেলি এই কম্পিউটারের মধ্যে কি কি থাকতে পারে সেটা আমরা একটু দেখব। এই কম্পিউটারের মধ্যে প্রোগ্রাম কাউন্টার, যেটা আগে আমি বলছি, প্রোগ্রাম কাউন্টার কি জিনিস? একটা রেজিস্টার, যে রেজিস্টারটা এই মুহূর্তে যে অপারেশনটা এক্সিকিউট হচ্ছে এক্সিকিউশন ইউনিটে, এর পরে কোনটা এক্সিকিউট হবে খেয়াল করো, আমি একটু মিলাই ফেলো না, এখানে আমাদের এগুলি লাগবে। প্রোগ্রাম কাউন্টারের কাজ হচ্ছে নেক্সট কোন ইনস্ট্রাকশনটা মেমোরি থেকে আনতে হবে তার ঠিকানা হোল্ড করা। সহজে বুঝো, প্রোগ্রাম কাউন্টারের কাজ হচ্ছে নেক্সট কোন ইনস্ট্রাকশনটা মেমোরির এই ঠিকানা কোন জায়গায় রয়েছে, এই যে 0 1 2 3 n-2 n-1 এই যে ঠিকানা বা অ্যাড্রেস গুলি রয়েছে, এই অ্যাড্রেস গুলির ঠিকানা হোল্ড করে রাখা। কার ঠিকানা এখান থেকে এই 0 থেকে n পর্যন্ত মানে n সংখ্যক মেমোরি বাইটের মধ্যে কোন ঠিকানাটা এই মুহূর্তে হোল্ড করবে, যে ঠিকানাটার ইনস্ট্রাকশন এর পরে আমার আনতে হবে তার ঠিকানাটা এই পিসিতে থাকবে। পিসি থেকে ঠিকানা অনুসারে, এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। এই পিসি থেকে যে ঠিকানাটা পেলাম সেই ঠিকানার ভিতরে যে কন্টেন্টটা রয়েছে, তোমরা ঠিকানা এবং কন্টেন্ট গুলিয়ে ফেলো না, কিন্তু এই 1 2 3 নম্বর ঠিকানায় রয়েছে ইনস্ট্রাকশন 1, এই প্রথম ইনস্ট্রাকশনটাকে আমি 1 বলছি। 4 নম্বর ঠিকানায় রয়েছে ইনস্ট্রাকশন 2, 5 নম্বর ঠিকানায় রয়েছে কি ইনস্ট্রাকশন 3। এই মুহূর্তে যদি পিসি 3 নম্বর ঠিকানাটা হোল্ড করতো, দ্যাট মিন্স পিসির কন্টেন্ট যদি হতো 3, তাহলে আইআর রেজিস্টার ইনস্ট্রাকশন 1 কে টেনে তার মধ্যে ভরে রাখতো। বুঝতে পারছি? আচ্ছা এটুকু বুঝতে পারছি? স্যার একটু আবার বললে ভালো হতো। হ্যাঁ, শিওর। আমরা এই দুইটা রেজিস্টারের মধ্যবর্তী কাজটা আমরা বোঝার চেষ্টা করছি। এখান থেকে কিন্তু পরীক্ষার কোশ্চেন আসবেই। প্রোগ্রাম কাউন্টারের কাজ হচ্ছে নেক্সট কোন ইনস্ট্রাকশনকে আমার কম্পিউটারের মধ্যে আনতে হবে, সিপিইউর মধ্যে আনতে হবে, কোথায় আনতে হবে সেটা পিসির জানার দরকার, সেই ঠিকানাটা প্রোগ্রাম কাউন্টারকে হোল্ড করে রাখতে হবে। এক্সাম্পল হিসাবে এখানকার ঠিকানা 0 থেকে n পর্যন্ত আছে। এই মুহূর্তে ঠিকানাটা 3 যদি পিসির মধ্যে থাকে তাহলে বুঝতে হবে 3 নম্বর ঠিকানায় কে আছে, এখানে যে কন্টেন্টটা আছে, কি কন্টেন্ট, এখানে এই মুহূর্তে ইনস্ট্রাকশন লেখা আছে, আমি ইনস্ট্রাকশন 1 বলছি, ঠিক আছে? এখানে 0 1 এর কম্বিনেশনের একটা ভ্যালু থাকবে, সেই কন্টেন্টটা সে টেনে প্রোগ্রাম এই সিপিইউর মধ্যে নিয়ে আসবে। এটা পিসির কাজ না, পিসি শুধু হোল্ড করবে 3 নম্বর ভ্যালুটা, 3 বাইনারি ভ্যালুটার মানে করসপন্ডিং বিটগুলি, মানে 3 এর বাইনারি ভ্যালুটা পিসির মধ্যে থাকবে। ওকে, এরপরে বাকি যারা আছে তারা
সেই 3-এর করসপন্ডিং লোকেশন থেকে যে কন্টেন্টটা থাকবে, ধরে নাও এখানে 4টা 1 আছে, 4টা 1 সিপিইউর মধ্যে ঢুকাবে এনে। সিপিইউর কোথায় এনে ঢুকাবে? আইআর এর মধ্যে ঢুকাবে। ইনস্ট্রাকশন রেজিস্টারের কাজ হচ্ছে কি, এক্সিকিউট করার জন্য যে ইনস্ট্রাকশনটা আমার প্রয়োজন সেইটা এখানে জমা রাখা। তাহলে এক্সিকিউট কোন ঠিকানার ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি? 3 নম্বর ঠিকানার ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি। সেই ইনস্ট্রাকশনটা কি ছিল 3 নম্বর ঠিকানায়? 4টা 1। ইনস্ট্রাকশনের পরিবর্তে কিন্তু আমি 4টা 1 বলছি। বুঝতে পারছো? হ্যালো এভরিবডি। জি স্যার জি স্যার। এটা পরীক্ষা কিন্তু আসবে, বুঝতে না পারলে কিন্তু গুবলেট পাকায় যাবা, ঝামেলা হয়ে যাবে। 3 নম্বর ঠিকানার ইনস্ট্রাকশনকে আমি 3 নম্বর ঠিকানার ইনস্ট্রাকশনকে আমি আনলাম, এনে কোথায় রাখবো? আইআর এর মধ্যে রাখবো। কেন আইআর এর মধ্যে রাখবো? কারণ আইআর এর মধ্যে থাকা কন্টেন্টটা এক্সিকিউশন ইউনিট একটু পরেই এক্সিকিউট করবে। তাহলে অ্যাজ এ হোল আমি যদি এটাকে এক লাইনে বলতে চাই, পিসি এবং আইআর এর মধ্যে কারসাজিটা, পিসির ঠিকানা অনুযায়ী আইআর মেমোরি থেকে 4টা 1 রিসিভ করলো, কারণ এক্সিকিউশন ইউনিট একটু পরেই তার হাতের কাজটা শেষ করে 4টা 1 কে এক্সিকিউট করবে। এটুকু বুঝতে পেরেছি এই লাইনটা? জি স্যার। এখন এই পাশে এই আইআর পর্যন্ত আসার আগে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার এবং মেমোরি বাফার রেজিস্টারের কিছু কাজ হয়। কাজটা কি? মেমোরি অ্যাড্রেস রেজিস্টার এই পিসি হোল্ড করলো কত? 3, তাই না? পিসি অ্যাড্রেস করলো, হোল্ড করলো 3। এই মেমোরি অ্যাড্রেস রেজিস্টার এবং মেমোরি বাফার রেজিস্টার তার কাজ হচ্ছে, এটা যদিও আমরা এখানে ব্যাখ্যা করিনি, মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের কাজ হচ্ছে যে ঠিকানা থেকে আমার কন্টেন্টটা আসবে সেই ঠিকানা এখানে হোল্ড করা। যার মানে পিসির ঠিকানাটা 3 যেটা, সেটা মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে চলে আসলো। সেই 3 অনুসারে কন্টেন্টটা কত ছিল? 4টা 1, সেটা মেমোরি বাফার রেজিস্টারে আসবে। বাফার মানে কি বুঝি? বাফার মানে কি? এই বাফার শব্দটা শুনছি না আমরা? কোথায় শুনছি? ইউটিউব বাফারিং, কেমিস্ট্রিতে। তুমি কি কইলে? এগুলি কোনো কথা হইলো? কেমিস্ট্রির বাফার তো সেই ছোটবেলায় পড়ে আসছো, বর্তমানে বাফার কোথায় পড়ছো? ডাটা লোডিং হবে স্যার, বাফার স্যার, ডাটা যে লোডিং হইতেছে স্যার। হ্যাঁ, ডাটা লোডিং, বাফারিং। কেমিস্ট্রির বাফার তো অনেক ছিল, যে বাফার দ্রবণ কি জিনিস, অমুক তমুক, রক্ত একটি উৎকৃষ্ট বাফার দ্রবণ, জিওলজিতে আমরা পড়েছিলাম। তো বাফারিংটা মূলত হচ্ছে এখানে এই কনসেপ্ট হিসেবে ব্যবহার হবে, সেটা হচ্ছে গিয়ে এই যে বাস আছে, এই বাসের মধ্যে থেকে ইনস্ট্রাকশন এখানে আসবে, যে স্যার বাফারে না এসে সরাসরি আইআর এ ঢুকতে পারতো, কেন ঢুকলো না? কারণ হচ্ছে এই ইনস্ট্রাকশন 1 বাই 1, মানে সরি, এখানে যে 4টা 1 ছিল, 4টা 1 বাই 1 এসে এসে কমপ্লিটলি এই মানে আসা না হওয়া পর্যন্ত তো আমি আইআর এ পাঠাতে পারবো না। কথাটা বোঝা যায় নাই? কথাটা হলো গিয়ে তোমাকে কি ইনকমপ্লিট কোনো ড্রেস দিলে তুমি পরবা না। টেইলর কি করবে? কাপড় কাটলো, সেলাই করলো, বোতাম লাগালো, ইস্ত্রি করলো, তারপরে দিল। এখন এই বাফারের, এখানে বাফারিংটা হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে তোমার কমপ্লিট না হওয়া পর্যন্ত সে ধারণ করতে থাকে। কমপ্লিট না হওয়া পর্যন্ত ধারণ করতে থাকার মানে হচ্ছে যে 4টা 1, একটা 1 আসলো, যে কোনো কারণে বাস বিজি হয়ে গেল বা কোনো একটা কারণে পরের ডাটাটা আসতে দেরি হচ্ছে, পরের ডাটাটা আসলো, তারপরে আরেকটু ফ্রিকোয়েন্টলি আসলো, এরকম করে করে 4টা 1 কে যতক্ষণ না পর্যন্ত তার কাছে রিসিভ হচ্ছে, কারণ সে জানে আমার কাছে 4টা 1 আসবে, যতক্ষণ না 4টা 1 কমপ্লিটলি এর মধ্যে জমা হলো ততক্ষণ পর্যন্ত সে ওয়েট করতে থাকবে। তোমার ইউটিউব বাফারিং এ এরকমই হয়, যতক্ষণ না পর্যন্ত প্লে হওয়ার মতো সাফিসিয়েন্ট বাইট
না আসে ততক্ষণ পর্যন্ত সে ঘুরতে থাকে। যখনই আসে অ্যাজ এ হোল একটা নির্দিষ্ট সময়ের মানে ফ্রেম, তখন সে প্লে করে। আর যদি না আসে তাহলে একটা স্টিল পিকচার আকারে তোমাকে দাঁড় করিয়ে রাখে, পজ অবস্থায় থাকে। আর যেহেতু ইউটিউব একটা ভিডিও দেখায়, ভিডিও মানে হচ্ছে অনেকগুলি স্টিল পিকচারের সমন্বয়, ফ্রেমের সমন্বয় একটা সিকোয়েন্স। সেক্ষেত্রে তোমার ইউটিউব বা তোমার কম্পিউটার ইউটিউবের সেই সাফিসিয়েন্ট ফ্রেম না আনা পর্যন্ত তোমাকে প্লে করানো সুযোগ দেয় না। ঠিক এখানেও সব ডাটাগুলি রিসিভ না হওয়া পর্যন্ত মেমোরি বাফার রেজিস্টার আইআর কে ডকুমেন্ট দেয় না, এ জমা রাখে, ধারক। এটাকে বলবো আমরা ওয়ান কাইন্ড অফ ধারক। তো দর্জির দোকানের যে এক্সাম্পলটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যে ওখানকার মেইন ম্যানেজার সে ট্রেস আউট করে রাখছে যে কতটুকু হলো, যে শার্টটা আমার ডেলিভারি দিতে হবে সেটার কোন কোন কাজ কমপ্লিট হলো। সে যখন দেখলো যে কমপ্লিট প্যাকেজিং হয়ে গেছে তখনই সে কাস্টমারকে ডেলিভারি দিবে। ঠিক একইভাবে যতক্ষণ না পর্যন্ত সব ডকুমেন্টগুলি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা, কমপ্লিট হলেই আইআর কে ট্রান্সফার করে দেয়। এই জন্য এটাকে বলছি বাফার। রক্ত একটা বাফার কেন? রক্তের মধ্যে আমার সমস্ত জিনিসপত্রই আমাদের বডির মধ্যে যা যেথায় যেখানে যাই লাগুক না কেন সব রক্তের মাধ্যমে মুভ করা হয়, এবং রক্ত সবকিছুকে হোল্ড করে। তুমি ভালো জিনিস খেলেও হোল্ড করবে, খারাপ জিনিস খেলেও হোল্ড করবে। এই জন্য রক্তকে বাফার দ্রবণ আর কি বলা হয়। আরো হয়তো বা জিওলজিক্যালি অনেক ব্যাখ্যা আছে, আমি অত ভালো এখন মনে নাই বা ওটা নিয়ে আমি ভালো পড়িও নাই। তো ইনপুট আউটপুট রেজিস্টার মানে অ্যাড্রেস রেজিস্টার মানে হচ্ছে ঠিক মেমোরির ক্ষেত্রে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার যে কাজ করে, ইনপুট আউটপুট অ্যাড্রেস রেজিস্টার ঠিক এই পাশে যে ইনপুট আউটপুটটা আছে, ইনপুট আউটপুট মডিউল, এখানে তোমার অনেকগুলি ইনপুট আউটপুট অ্যাটাচ থাকতে পারে, তার ঠিকানা সে হোল্ড করে। ইনপুট আউটপুট বাফার রেজিস্টারও ঠিক একই কাজ। ইনপুট আউটপুট থেকে ডাটা যাওয়া তো মেমোরি থেকে আরো বেশি ডিফিকাল্ট, কারণ স্ক্যানার যদি তোমার সিস্টেমের সাথে অ্যাটাচ থাকে, স্ক্যানার তো অত ফ্রিকোয়েন্টলি ডাটা তোমার কাছে পাঠাতে পারবে না। যদি পাঠাতে না পারে তাহলে একটা নির্দিষ্ট মানে ডাটা না যাওয়া পর্যন্ত সে কিন্তু তোমার এই এক্সিকিউশন ইউনিট বা তার করসপন্ডিং হায়ার অথরিটিকে পাঠাবে না। তো তাকে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট ডকুমেন্টটা সে পাচ্ছে। কমপ্লিট তার মতো, এখন কমপ্লিট ডকুমেন্ট আমাদের মতো হলে হবে না। ঠিক আছে, এই তোমরা কি একটু বুঝতে পারলা? জি স্যার। এই কে আমাকে একটা মেসেজ দিছে, টাইম দিলে কি তোমরা কি বেরোতে চাও? সরি, বাফার কোশ্চেন করছিলেন, তার অ্যানসার দিচ্ছি। বুঝি নাই গেছে। ও বাফারের অ্যানসার টাইম দিলে। ওকে, এনিওয়ে এখন এইখানে যে চিত্রটা দেখানোর চেষ্টা করেছি, আশা করছি সেটা সবাই বুঝতে পেরেছি। এখন আসি ইনস্ট্রাকশন সাইকেল। ইনস্ট্রাকশন সাইকেলে আমরা এখানে যেটা দেখলাম যে ইনস্ট্রাকশন সাইকেলটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, ফিচ করা, ইনস্ট্রাকশন ফিচ করা, ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করা। ইনস্ট্রাকশন ফিচ করা বলতে মেমোরি বা ইনপুট আউটপুট পোর্শন থেকে ইনস্ট্রাকশনটা নেব এবং কন্ট্রোল সিগন্যাল তৈরি করব। কন্ট্রোল সিগন্যাল তৈরি করার পর এক্সিকিউট করব। এটা হলো টোটাল ইনস্ট্রাকশন সাইকেল। এখন ফিচ সাইকেলের মধ্যে পড়বে জাস্ট ইনপুট আউটপুট বা মেমোরি থেকে ইনস্ট্রাকশনটা নেয়া, আর কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে এক্সিকিউট করা হচ্ছে এক্সিকিউশনের মধ্যে পড়বে। এটাকে আরো ইলাবোরেটলি আমরা দেখব। ফিচ সাইকেলের মধ্যে রয়েছে কি দেখো, প্রোগ্রাম কাউন্টার কি করবে, হোল্ড দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু ফিচ, যেটা কিছুক্ষণ আগে আমি ব্যাখ্যা দিয়েছি। প্রসেস ফিচেস ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি লোকেশন পয়েন্টেড টু বাই পিসি। এরপরে প্রোগ্রাম কাউন্টারকে নেক্সট ইনস্ট্রাকশনটা পয়েন্ট করার জন্য ইনক্রিমেন্ট করতে হবে। যদি আমি ইনক্রিমেন্ট না করি তাহলে বুঝতে হবে সেখানে ব্যতিক্রম কিছু রয়েছে। ব্যতিক্রম কিছু কি থাকতে পারে, কন্ট্রোল ট্রান্সফার, মানে ওই যে গো টু, ফর, এই ধরনের কিছু ব্রাঞ্চিং, সুইচ কেস, এই টাইপের কিছু ইনস্ট্রাকশন আমার যদি সামনে চলে আসে তখন আর সিকোয়েন্সিয়াল অপারেশন হবে না। ইনস্ট্রাকশন লোডেড ইনটু ইনস্ট্রাকশন রেজিস্টার, যার মানে প্রোগ্রাম কাউন্টারে যেটা বলা ছিল সেটা আমাকে আইআর এর লোড করতে হবে। কিছুক্ষণ আমি ছবি দিয়ে যেটা বুঝিয়েছিলাম। প্রসেসর ইন্টারপ্রেটস দ্য ইনস্ট্রাকশন এন্ড পারফর্ম রিকোয়ার্ড অ্যাকশন। জাস্ট এই আইআর রেজিস্টারের কন্টেন্ট অনুসারে প্রসেসর কন্ট্রোল সিগন্যাল, প্রসেসরের জেনারেল পারপাস কন্ট্রোল সিগন্যাল যেটা আছে সেটা ইন্টারপ্রেট করলো এবং এক্সিকিউট করলো। ফিচ সাইকেল গেল এটা।
এক্সিকিউশন সাইকেলের মধ্যে রয়েছে ওই যে কিছুক্ষণ আগে বলছি যে এক্সিকিউশন কি ধরনের এক্সিকিউশন অপারেশন হয়ে থাকে, মেমরি এবং প্রসেসরের মধ্যে ডাটা ট্রান্সফার হতে পারে, দেওয়া নেওয়া, ইনপুট আউটপুট এবং প্রসেসরের মধ্যে ডাটা দেওয়া নেওয়া হতে পারে, এরপরে ডাটা প্রসেস হতে পারে, ডাটার পরিবর্তন যেখানে অ্যারিথমেটিক লজিক অপারেশন ডাটার উপর ঘটতে পারে, আর কন্ট্রোল হতে পারে কন্ট্রোল সিগন্যাল। এই কন্ট্রোল সিগন্যাল কিন্তু প্রসেসরের নিজের ভিতরের অপারেশনগুলি কন্ট্রোল করার জন্য ব্যবহার হয়। ওই যেরকম পিসির ভিতরের কন্টেন্টটা, প্রোগ্রাম কাউন্টারের কন্টেন্টটা যদি আমার কোনো লুপ থাকে তাহলে পরিবর্তন হয়, সেইটা মূলত কন্ট্রোল সিগন্যাল জেনারেট করার পরেই পিসির কন্টেন্টটা চেঞ্জ হয়, যেরকম অল্টারেশন অফ সিকোয়েন্স অফ অপারেশন, এক্সাম্পল জাম্প। আবার এই চারটার কম্বাইন করেও কোনো অপারেশন হতে পারে। এখন এইখানে এই চিত্রটা আমাকে খুব ভালো করে বুঝতে হবে। তোমাদের যদি মানে বিট লেভেলের প্রসেসরের ভিতরগত কোনো অপারেশন ভালো করে অনুধাবন করার প্রয়োজন মনে করো বা করতে হয়, পরীক্ষা কিন্তু এটা আসবে, তাহলে এই অংশটুকু ভালো করে আমরা বুঝবো, এই অংশটুকু ভালো করে আমরা বুঝবো। এইটা বোঝার জন্য আমি তোমাদেরকে হ্যালো এভরিবডি, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। তোমাদের যদি বোর ফিল হয় তাহলে আমরা এই ক্লাসটা কালকে শুরু করব, কারণ এইটার থেকে কোশ্চেন আসবে। আর যদি তোমরা বলো যে না ওকে স্যার আমরা কন্টিনিউ করব, স্যার কালকে আবার এত র‍্যাপিড রেডিমেড আনসার চিন্তা না করে বলে দিলা, একটু চিন্তা করে বলো। বাইরে না স্যার কালকে নিলে ভালো হয়। কালকে কি ফজিলত হবে বলো, এটা বুঝাই বলো যে স্যার কালকে এইটা হবে ভালো, এটা মাথায় ভালো ক্যাচ করবে ঠান্ডা এরকম। মাথায় বুঝতে পারবো। জি স্যার। আর বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় কারেন্ট চলে যাবে, সবচেয়ে বড় প্রবলেম। এতক্ষণ তো যায় না কারেন্ট বাবা, ঝড় হলে কারেন্ট যায়। এনিওয়ে, তো তোমরা যদি বলো কালকে তাহলে আমি কালকে স্টার্ট করতে পারি। তার আগে আমি একটু বলি, দেখো এখন আমরা কাল্পনিক একটা মেশিনের কথা চিন্তা করব, যে কাল্পনিক মেশিনটা মানে যে কোনো ওয়ার্ড সাইজের বা বিট লেভেলের হতে পারে, সেই মেশিনটা কিভাবে সিকোয়েন্সিয়াল অপারেশন এক্সিকিউট করে থাকে তার একটা পিক্টোরিয়াল সিনারিও আমরা এখানে দেখব। তো এখানে যে মেশিনটা তোমাদের মানে স্লাইডের মধ্যে বা এই বইয়ের রেফারেন্সের আকারে দেখানো আছে, সেই মেশিনটা মূলত 16 বিটের একটা মেশিন। যার মানে কি দাঁড়াচ্ছে, এই 16 বিটের মেশিনটা তার ভিতরে রেজিস্টার বলো, ইনস্ট্রাকশন সাইজ বলো, সবকিছুই 16 বিটের। এই ব্যাপারে কারো কোনো কনফিউশন রয়েছে কি বিট লেভেলের ডেফিনেশন দিয়ে? যে একটা প্রসেসরের বিট কিভাবে নির্ধারিত হয় বা এন বিটের প্রসেসর কিভাবে ডিফাইন হয় সেটার ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে কি? না স্যার। আমি আবার বলছি, কোন একটা প্রসেসর যদি তার ভিতরের রেজিস্টার, ইনস্ট্রাকশন সাইজ, অ্যারিথমেটিক লজিক ইউনিট অপারেশন করার ক্যাপাবিলিটি তার যত বিটের হবে, প্রসেসরটার বিট ক্যারেক্টারিস্টিকও তত বিটের হবে। একটা 8 বিটের মেশিন 8টা বিট বিশিষ্ট ইনস্ট্রাকশনকে অপারেশন করতে পারে। তার ডাটা লেন্থ 8 বিটের হয়, রেজিস্টারের কন্টেন্ট 8 বিটের হয়, 16 বিটের ক্ষেত্রে সব 16 বিট হবে, এন বিটের ক্ষেত্রে সব এন বিট হবে। যদি আমরা এখানে হাইপোথেটিক্যাল মেশিন 16 বিটের কনসিডার করে থাকি তাহলে সমস্ত কিছু তার 16 বিট হবে। যার মানে এইখানে প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফরম্যাট কত বিটের হবে? 16 বিটের। যার মধ্যে আমরা যেহেতু কাল্পনিক মেশিন সেখানে আমি 4টা বিট ধরেছি আমি ইনস্ট্রাকশন বা কন্ট্রোল সিগন্যাল তৈরি করার জন্য 4টা বিট ব্যবহার হবে, কন্ট্রোল সিগন্যাল তৈরি করার জন্য 4টা বিট ব্যবহার হবে। আর রিমেইনিং 12টা বিট সেই কন্ট্রোল সিগন্যালটা কোন জায়গায় মানে ডাটা নিয়ে কোন জায়গার ডাটা নিয়ে কাজ করবে, দ্যাট মিন্স অ্যাড্রেস অফ দ্য মেমোরি লোকেশন আর ইনপুট আউটপুট, সেইটা বলে দিবে। এটা হলো একটা ইনস্ট্রাকশন ফরম্যাট। যার মানে আমার 16 বিটের একটা ইনস্ট্রাকশনের মধ্যে 4টা রয়েছে কন্ট্রোল সিগন্যাল জেনারেশনের জন্য, আর সেই কন্ট্রোল সিগন্যালটা কোন ঠিকানার ডাটা নিয়ে কাজ করবে সেটার জন্য রয়েছে রিমেইনিং 16টা বিট, সরি 12টা বিট। আমরা কি এই অংশটুকু বুঝতে পেরেছি? জি স্যার। ঠিকানা তৈরির জন্য, ঠিকানা কার ঠিকানা?
মেমোরি অথবা ইনপুট আউটপুটের। ধরে নিলাম এখানে মেমোরির ঠিকানা যদি এখানে 12টা বিট ব্যবহার করে তৈরি করতে হয়, তাহলে এই হাইপোথেটিক্যাল মেশিন সর্বোচ্চ কতগুলি বাইটকে আলাদা আলাদা ভাবে অ্যাড্রেস করতে পারবে? আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছো? না স্যার। আমরা এই মুহূর্তে একটা কাল্পনিক মেশিন বিবেচনা করেছি, যে কাল্পনিক মেশিনটা 16 বিটের, তার প্রত্যেকটা ইনস্ট্রাকশনের লেন্থ 16 বিটের। সেই ইনস্ট্রাকশনের 16 বিট লেন্থের মধ্যে 4টা বিটকে আমরা ব্যবহার করব কন্ট্রোল সিগন্যাল জেনারেট করার জন্য। নিশ্চয়ই কন্ট্রোল সিগন্যালের ডেফিনেশন এখন দেওয়ার প্রয়োজন পড়বে না। সেই কন্ট্রোল সিগন্যাল যে স্থানের ডাটা নিয়ে কাজ করতে চাইবে বা কাজ করবে, সেই স্থানের ঠিকানা বোঝানোর জন্য এই কন্ট্রোল সিগন্যালের পাশেই, তোমরা কি পিডিএফটা দেখছো তো? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। সেই ঠিকানাটাকে পয়েন্ট করার জন্য এখানে 12টা বিট লাগবে। যার মানে যে মেমোরিতে এই অপকোড মেমোরির যে ঠিকানার কন্টেন্ট নিয়ে কাজ করবে, সেই ঠিকানাটা কোথায়, সেই ঠিকানাটা হচ্ছে এইটার মাধ্যমে পয়েন্ট হবে। বুঝতে পারলাম? আমি আরেকটু পিছনে যাই। কন্ট্রোল সিগন্যালের জন্য 4টা বিট রেখে দিলাম। এই মেশিনগুলি এখানে ইনস্ট্রাকশন সেট কত, মানে ইনস্ট্রাকশনের লেন্থ কত হবে? 16 বিটের। জি স্যার। এই তোমরা কি দেখতে পাচ্ছো? জি স্যার। আমার এই মেশিনটা কাল্পনিক পিডিএফ দেখতে পাচ্ছ? এখন এটা দেখতে পাচ্ছ স্লাইডটা? জি স্যার। জি স্যার, এখন দেখা যাচ্ছে। আমি যেটা বলছিলাম যে আমার এই মেশিনটা 16 বিটের। 16 বিটের মেশিন যদি হয় তাহলে তার ইনস্ট্রাকশনের লেন্থ 16 বিটের। 16 বিট ইনস্ট্রাকশন লেন্থের মধ্যে 4টা বিট কন্ট্রোল সিগন্যালের জন্য। যার মানে এইখানে কোনো একটা জায়গায় কন্ট্রোল সিগন্যাল জেনারেট হয়। সেই কন্ট্রোল সিগন্যাল ইউনিটের কাছে যখন ওই 16 বিট লেন্থের ইনস্ট্রাকশনটা আসলো, তখন সে 4টা বিট দিয়ে দেখলো যে এটা এখন যোগ করব অথবা এটা বিয়োগ করব সামহাউ, বা কোনো একটা কাজ করব, অথবা কোনো একটা ডাটাকে মুভ করব। ধরুন একটা ডাটা মুভমেন্টের কথাই বলা হচ্ছে। তাহলে 4টা বিট বাদ দিলে 16টা বিট থেকে আর কয়টা বিট থাকবে? 12টা বিট। তাহলে সে মুভ করতে বলছে ডাটা, কোথা থেকে কোথায় মুভ করবে সেটা ওই 4টা বিটের মধ্যে বলা আছে। ঠিক আছে, 4টা বিটের মধ্যে ব্যাখ্যা দেয়া আছে। তাহলে কোন জায়গার ডাটা মুভ করবে সেই জায়গাটার ঠিকানা উল্লেখ করা আছে বাকি 12টা বিট দ্বারা। কোন জায়গার ডাটা মুভ করতে হবে সেটা বলা আছে 12টা বিট দ্বারা। সেই 12টা বিট যে জায়গাটাকে পয়েন্ট করে, সেই জায়গাটা এই মেইন মেমোরির মধ্যে কোনো একটা জায়গা হবে। যেহেতু আমার 12টা বিট দিয়ে একটা ঠিকানা তৈরি হবে, সেই 12টা বিট বিশিষ্ট 01 এর কম্বিনেশন করলে যে ইউনিক ঠিকানাটা তৈরি হবে, সেটা এই মেমোরির এই শুরু থেকে এই পর্যন্তর মধ্যে কোনো একটা ঠিকানা আছে। বুঝতে পারছো? এই বাদা বুঝান লাগবে না, অনেক বুঝছো, কালকে বুঝবা। আপাতত আজকে আমরা শেষ করলাম, 1টা বেজে গেছে প্রায়। তো কালকে আমরা যথাসময়ে ক্লাস শুরু করব। চেষ্টা করবো আমরা 10:30টার দিকে বা 11টার দিকে নিতে। না জিতু আমাকে যোগাযোগ করো, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে।